কথাও শোনা যাচ্ছে? একটু আমাকে জানা। হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, হুম। আমরা আজকে মেজারটাই করব, নতুন কিছু টপিকে ঢুকছি না। আমি অ্যাপ্লাইডদের রিমান স্টেলজেস ইন্টিগ্রেশনের একটা রেকর্ডিং দেব। আর পাশাপাশি সেই সময় আমি টপোলজির ক্লাস নেব পিওরদের। ঠিক আছে? আচ্ছা, তো আপাতত আমি মেজার থিওরি করাচ্ছি, মেজার থিওরির ফার্স্ট ক্লাস যেটা তোরা দেখেছিস। ঠিক আছে? আর আরেকটা ক্লাস যেটা আমি দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে নন মেজারেবিলিটির ওপরে। আজকে আমি অ্যাকচুয়ালি যেটা লেবেগ মেজার, ঠিক আছে, আমি সেই জিনিসটার উপরে একটা ক্লাস নেব। ওকে, একটুখানি বোঝার বিষয় আছে কিন্তু। ঠিক আছে, প্রথমেই আগে বলা উচিত যে লেবেগ যিনি মেজারটা বানিয়েছেন সেটা বানিয়েছেন কিন্তু সম্পূর্ণভাবে ইউক্লিডিয়ান স্পেসের জন্য। ওকে, এই এই মেজারটা কিন্তু আমাদের ইন জেনারেল যে টপোলজিক্যাল স্পেস গুলো বা মেট্রিক স্পেস গুলো সেখানে কিন্তু এটা খাটে না। এই মেজারটা একমাত্র এক্সিস্ট করে ইউক্লিডিয়ান স্পেসে, অর্থাৎ আর এন এ। আর এন এর বাইরে এই মেজারটা সিম্পলি নেই। ডিফাইন করা অনেক দূরের ব্যাপার, কারণ আমরা কোনো কিছুকে ডিফাইন তখনই করি যখন ওটা এক্সিস্ট করে। ঠিক আছে, আমরা এখনো অবধি নতুন কিছু বানাইনি, নতুন কিছু ইনভেন্ট করিনি। আমরা যা করেছি তা ডিসকভার করেছি। যে আমরা টপোলজি রিয়েলে ছিল বানিয়েছি, মেট্রিক রিয়েলে ছিল ডিসকভার করেছি। ঠিক আছে, সবই ডিসকভার করেছি আমাদের ম্যাথামেটিক্যাল টার্মে, কিন্তু ওরা আগে থেকেই ছিল। ঠিক আছে, সে এইভাবেই রিয়েল লাইনেও বা R2 তে বা R3 তে বা RN এ ইউক্লিডিয়ানে আমাদের কাছে মেজার ছিল, যেটা লেবেগ উনি ডিফাইন করেছেন বা এবং ডিসকভার করেছেন। ডিসকভার করে সংজ্ঞা দিয়েছেন, ডিফাইন করেছেন, ডেফিনেশন দিয়েছেন। কি কারণ ওটা আছে বলে। ঠিক আছে, যেমন আমি একটা জিনিসের ভলিউম মাপছি কারণ ভলিউম আছে বলে, এরিয়া মাপছি এরিয়া আছে বলে, লেন্থ মাপছি লেন্থ আছে বলে। ওকে, সময় মাপছি কারণ সময় আছে বলে। কিন্তু ইউক্লিডিয়ান স্পেসের বাইরে ওইটা কিভাবে মাপা হবে, লেবেগের সেন্সে কোনো কিছু নেই, লেবেগের সেন্সে নেই। আছে, মেজার তখনও করা যাচ্ছে, কিন্তু লেবেগ মেজারটা করা যাচ্ছে না। ঠিক আছে, সেখানে আমরা আরেক রকমের মেজার লাগাই যেটাকে আমরা বলি বোরেল মেজার, এবং তার জন্য আমাদের টপোলজি একটু আধটু জানতে লাগে, কারণ ওটা টপোলজি ছাড়া হয় না। ঠিক আছে, তো আমরা কি বলছি যে ওখানেও মেজার আছে, কিন্তু সেই মেজারটা লেবেগ মেজার নয়, যেটা লেবেগ দিয়েছেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে লেবেগ কি দিয়েছেন। ওকে, কি দিয়েছেন সেটা আমরা ডিফাইন করব। টার্মিনোলজি, ডেফিনেশন। আমরা বলছি ই হচ্ছে আর এ একটা সাবসেট। আমরা যেহেতু রিয়েল অ্যানালিসিস পড়ছি তাই আমরা আর এ কাজ করছি, কেউ যদি চায় সেটা আর এন এও ডিফাইন করতে পারে, কিন্তু যেহেতু আমাদের মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস নয়, ফলে আমরা শুধু আর এর ক্ষেত্রেই আলোচনাটা করব। আমরা বলছি যে এম স্টার অফ ই, কেউ এটাকে মিউও লিখতে পারে, হ্যাঁ মিউ স্টারও লিখতে পারে। ঠিক আছে, এম স্টার অফ ই, যেটাকে আমরা বলছি আউটার মেজার, কেন বলছি একটু পরে আসবো, অর অর এক্সটেরিয়ার মেজার, এক্সটেরিয়ার মেজার, এটা কেমন ভাবে ডিফাইন হচ্ছে। প্রথমে ডেফিনেশনটা দিচ্ছি, তারপর আমরা এক্সপ্লেনেশন করব। ডেফিনেশনটা যতটা সহজ দেখতে লাগে এক্সপ্লেনেশনটা ততটা সহজ নয়, তাই খুব মন দিয়ে শুনতে হবে। এটা হচ্ছে কোনো একটা ইন্টারভাল, আই হচ্ছে ইন্টারভাল। ওকে, আই হচ্ছে ইন্টারভাল, এটা হচ্ছে ইন্টারভালের লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারভালের লেন্থ এবং তার উপরে সামেশন চলছে, তার উপরে ইনফিমাম চলছে। ঠিক আছে, তার উপরে সামেশন চলছে এবং তার উপরে ইনফিমাম চলছে। এটা কলেজের বা ইউনিভার্সিটিতে লিখিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা কি, এটা লিখিয়ে দিয়েছে, এটাকেই ডেফিনেশন বলছে। ব্যাখ্যাটা কি ভালো করে শোনো, এক্সপ্লেনেশন।
আমরা বলছি যে s ইকুয়ালস টু i থেকে i ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে একটা কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভালস, ক্যাপিটাল I, ঠিক আছে, কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভালস। কিছু ওপেন ইন্টারভাল আছে তাদের কাউন্টেবল কালেকশন, 10টা 15টা 10 কোটি 10,000 কোটি যা ইচ্ছা আছে, তার কালেকশনটা হচ্ছে f, such that f is an open cover of E. ওপেন কভার কি? ওপেন কভার কি, এর একটা বক্তব্য। সহজ কথায় যেটা দিয়ে আমি ঢেকে দিই, ঠিক আছে, যেটা দিয়ে আমি ঢেকে দিই, সহজ কথায় বলতে গেলে সেটা কভার। যেমন তুমি একটা গিফট কিনলে, তুমি সেই গিফটটাকে র্যাপিং পেপার দিয়ে মুড়ে ফেললে, তাহলে র্যাপিং পেপার ওই গিফটটার কভার। সিম্পল ব্যাপার। এর ডেফিনেশনটা কি? যে ই হচ্ছে একটা সেট, তার ওপেন কভার যদি আমি ইটাকে লিখতে পারি ইউনিয়ন অফ এইটার দ্বারা, ঠিক আছে। এই যে এস এর ভেতরে, এসটাকে আমি ওপেন কভার বলবো, এসটা হচ্ছে কালেকশনটা, ঠিক আছে, সেটাকে আমি ওপেন কভার বলবো। ধর তুই ছোট 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 অনেকগুলো র্যাপিং পেপার পেলি, এবার ওই ওরকম 10টা বা 15টা বা 20টা র্যাপিং পেপারকে পরপর পরপর একটার উপর একটা দিয়ে তুই পুরো গিফটটাকে ঢেকে ফেললি, ঠিক আছে। তাহলে ওই যে কালেকশনটা, ওই 10টা বা 15টা র্যাপিং পেপার যদি একটা পলিথিন ব্যাগে থাকে, তাহলে এই পলিথিন ব্যাগটা হচ্ছে তোর কভার, ঠিক আছে। এটা হচ্ছে বক্তব্য। পলিথিন ব্যাগের মধ্যে তোর 10খানা র্যাপিং পেপার ছোট ছোট করে কাটা রয়েছে, 10 পিস রয়েছে, তুই একটা গিফট রয়েছে, সেই গিফটটাকে তুই ওই 10খানা র্যাপিং পেপার দিয়ে সেলোটেপ দিয়ে মুড়ে ফেললি, ঠিক আছে। তাহলে ওই 10খানা র্যাপিং পেপার ওই পলিথিন ব্যাগটার মধ্যে ছিল, ওই পলিথিন ব্যাগটা কিন্তু কভার, এটা বুঝতে হবে, ঠিক আছে। এইটা এই জন্য ইউনিয়নটা এখানে ডিফাইন করা হয়, এই জন্যই এখানে ইউনিয়নটা ডিফাইন করা হয়। তাহলে এস হচ্ছে ওপেন কভার যদি এটা ডিফাইন হয়, ঠিক। এবার মজা দেখ, ধর তোরা এবার এই ইন্টারভাল গুলো লেন্থ নিচ্ছিস, এই প্রত্যেকটা ইন্টারভালে, যেখানে ইন্টারভাল গুলো কোত্থেকে আসছে, এই এসটা থেকে আসছে, ওকে, ঠিক আছে। তাহলে তোর কাছে এস আছে, এস এর ভেতরে কিছু ইন্টারভাল আছে, তো সেই ইন্টারভালের লেন্থ নিলি। এবার এরকম যত এফ তুই পাবি, মানে এরকম যত কভার তুই ই এর পাবি, একটা সেটের এরকম যত কভার পাবি, সাপোজ তোর কাছে 5খানা পলিথিন ব্যাগ আছে, সেই পলিথিন ব্যাগের ভেতরে তোর কোথাও 15টা, কোথাও 30টা, কোথাও 40টা, কোথাও 10টা র্যাপিং পেপার কেটে কেটে রাখা আছে, তুই প্রত্যেকটা দিয়েই ওই গিফটটাকে র্যাপ করতে পারছিস, তুই প্রত্যেকটা দিয়েই র্যাপ করতে পারছিস। এরকম যতগুলো পলিথিন ব্যাগ আছে, এই এসটা হচ্ছে এক একটা পলিথিন ব্যাগ, ঠিক আছে, এসটা হচ্ছে এক একটা ব্যাগ, এরকম যতগুলো ব্যাগ আছে তুই সমস্ত ব্যাগ নিলি, সেই সমস্ত ব্যাগ নিয়ে তার ভেতরে যে ওপেন ইন্টারভাল গুলো আছে, সেই ওপেন ইন্টারভাল গুলোর কি করলি, লেন্থের সাম করলি, সেই ওপেন ইন্টারভাল গুলোর লেন্থের সাম করলি, ঠিক আছে, ওকে। তুই ওপেন ইন্টারভাল গুলো লেন্থের সাম করলি। এবার এবার তাহলে এখানে কিরকম রয়েছে, প্রচুর প্রচুর ওপেন ইন্টারভাল রয়েছে। এবার এই যে লেন্থের সাম গুলো একটা রিয়েল নাম্বার, তো ধর তোর কাছে এস একটা পলিথিন ব্যাগ আছে, দিস ইজ ইওর পলিথিন ব্যাগ নাম্বার 1, তোর কাছে আরেকটা পলিথিন ব্যাগ আছে টি, তোর কাছে আরেকটা ব্যাগ আছে টি, এরকম আরেকটা ব্যাগ আছে সাপোজ ডাব্লিউ, ঠিক আছে। এর ভেতর থেকে তুই কি পাচ্ছিস, আই এর কালেকশন, কিছু ওপেন ইন্টারভালের কালেকশন, এর ভেতরে কিছু জে ওপেন ইন্টারভালের কালেকশন, এর ভেতরে কিছু কে ওপেন ইন্টারভালের কালেকশন, ঠিক। সবার ভিতর থেকে পাচ্ছিস কভার পাচ্ছিস, এদের সবার লেন্থ নিয়ে নিলি, এদের সবার লেন্থ নিয়ে নিলি, এদের সবার লেন্থ নিয়ে নিলি, ঠিক আছে। এবার ওপেন ইন্টারভালের লেন্থের সাম যখন তুই করবি, তখন তো লেন্থ তো একটা রিয়েল নাম্বার, তাই না? ওপেন ইন্টারভালের লেন্থের সাম তো একটা রিয়েল নাম্বার,
তাহলে এই রিয়েল নাম্বার, সাপোজ এটা একটা রিয়েল নাম্বার আর, এটা একটা রিয়েল নাম্বার আর ড্যাশ, আর এটা একটা রিয়েল নাম্বার আর ডবল ড্যাশ। তাহলে আমি এখানে তিনটে রিয়েল নাম্বার পেলাম, ঠিক? এই তিনটে রিয়েল নাম্বারের ভেতরে ইনফিমাম কোনটা? এই তিনটে রিয়েল নাম্বারের ইনফিমাম কোনটা? এটা বার করা খুব সহজ। এটাই এখানে বার করতে হয়, এটাই এখানে বার করতে হয়। এই ইনফিমামটাকেই আমরা বলি হচ্ছে এক্সটেরিয়ার মেজার অফ ই, আর কিচ্ছু না। আমি আবার বলি ব্যাপারটা, আমি আবার বলি, তোর কাছে একটা গিফট ছিল, ঠিক? একটা গিফট। এবার গিফটটাকে, যথেষ্ট বড় একটা গিফট, তো গিফটটাকে তোকে র্যাপ করতে হবে। তো একটা র্যাপিং পেপারে হবে না, তোকে অনেকগুলো ছোট 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 র্যাপিং পেপার তুই দোকান থেকে কিনে এনেছিস। তুই একটা দোকানে গেলি, বললো যে দেখুন এর জন্য 5টা র্যাপিং পেপার তো লাগবেই। তো সে তোকে 5টা র্যাপিং পেপার একটা ব্যাগে ভরে তোকে দিয়ে দিল। সেকেন্ড, ঠিক আছে, আরেক জায়গায় গেলি, সাপোজ তুই এটা প্রথম প্রথম হলো, এবার তোর মনে শান্তি আসছে না যদি গিফটটা না ঢাকা যায়, তাই তুই আরেক দোকানে গিয়ে বলে দেখুন আমার এরকম একটা গিফট আছে, আমাকে কিছু র্যাপিং পেপার দিন। তো সে একটা ধর 15 পিস র্যাপিং পেপার পলিথিনের ব্যাগে পুরে দিয়ে দিল। তো তারপরেও শান্তি হচ্ছে না, ঠিক আছে? তোর গার্লফ্রেন্ডকে তুই গিফট দিয়ে চাস, তো গার্লফ্রেন্ড রেগে যাবে, তো শান্তি নেই। তো তুই আবার অন্য একটা দোকানে গেলি, তুই অন্য একটা দোকানে গিয়ে বললি আবার আমাকে একটু র্যাপিং, আরো কিছু র্যাপিং পেপার দিন এখানে, এইটা আমি এরকম একটা গিফট আমি দিতে চাই, ঠিক আছে, একটা বড় টেডি দিতে চাই, সেই টেডিটা ঢাকা পড়ছে না। তো সে তোকে 20 পিস র্যাপিং পেপার দিয়ে দিল। এবার তুই বাড়িতে এসে যখন প্রত্যেকটা পলিথিন ঘেটে ঘেটে দেখলি, প্রত্যেকটা পলিথিনেই কিন্তু ওইটা ঢাকা পড়ে যাচ্ছে, ওই টেডি ঢাকা পড়ে যাচ্ছে। তো তিনজনেই কভার হয়ে গেল। তুই বলি যাচ্ছে, অন্তত কোনোটা কোনো সমস্যা তো তৈরি হয়নি। যাই হোক, তোকে লোকজন মূর্খ ভাবতে পারে, কিন্তু ম্যাথামেটিক্সে তুই মূর্খ নস, ম্যাথামেটিক্স তোকে মূর্খ ভাববে না। তো এরকম তোর কাছে 3টে র্যাপিং পেপারের পলিথিন ব্যাগ রয়েছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ডাব্লু। 3টে দোকান থেকে তুই 3টে র্যাপিং পেপারের পলিথিন ব্যাগ নিয়ে এসেছিস, ওকে? এবার সেই র্যাপিং পেপার গুলো হচ্ছে আমাদের এখানে ছোট ছোট ইন্টারভাল। এবার সেই ইন্টারভালে তুই লেন্থ নিলি, লেন্থের সাম, প্রত্যেকটা ইন্টারভালের লেন্থ নিলি, সেই ইন্টারভালের লেন্থকে যোগ করতে থাকলি। এর ভেতরে ধর 10টা ইন্টারভাল আছে বা 10 কোটিটা আছে, যাই থাকুক না কেন, সেটাকে তুই যোগ করে ফেললি। এর ভেতরে ইন্টারভাল আছে, সাপোজ কোটি কোটি ইন্টারভাল আছে, সেটাকেও তুই লেন্থ বার করে যোগ করে ফেললি, লেন্থ গুলোকে যোগ করছিস, ইন্টারভালের লেন্থ বার করে যোগ করছিস। এরকম ভাবে 3টে জায়গা থেকে ইন্টারভালের লেন্থ যোগ করে তুই 3টে রিয়েল নাম্বার পেলি। এই 3টে রিয়েল নাম্বারের ইনফিমা আমাদের চাই। এরকম 3টের জায়গায় 30টা হতে পারে। কেউ তার কাটা, সে 1 কোটি, সে 30টা 40টা 50টা কিনেছে, ঠিক আছে, সে তার কোনো কিছুতেই শান্তি হচ্ছে না। সে একতল্লা সমান একটা টেডি বিয়ার কিনেছে, ঠিক আছে, কিনতেই পারে, এখনকার দিনে মানুষ এরকমই, তার কাটা, কিনতেই পারে। তো কিনেছে, তো তার কোনো কিছুতেই মন ভরছে না, সে প্রচুর প্রচুর র্যাপিং পেপার কিনে এনেছে। এই প্রচুর প্রচুর র্যাপিং পেপার যে কিনে এনেছে, একটা জিনিস বুঝতে হবে, এই সবার লেন্থ বার করলে আমি প্রচুর প্রচুর রিয়েল নাম্বার পাবো। সবার লেন্থ বার করে যোগ করছি, কিন্তু এটা ভুললে চলবে না। এখানে বলেছে লেন্থের সাম, মানে প্রত্যেকটা ইন্টারভালের লেন্থের সাম, ঠিক আছে? প্রত্যেকটা ইন্টারভালের লেন্থের সাম নেওয়া হয়েছে, শুধু একখানা লেন্থ নেওয়া হয়নি। তোর কাছে এই এফ এর ভেতরে যদি 50,000 লেন্থ ইন্টারভাল থাকে, তাহলে 50,000 ইন্টারভালের প্রত্যেকটা ইন্টারভালের লেন্থ এবং সেই প্রত্যেকটা ইন্টারভালের লেন্থের যোগফল, সামেশন, সেইটা তোকে বার করতে হবে। এরকম ভাবে তুই বার করলি, সামেশন বার করার পরে রিয়েল নাম্বার পেলি, এখানেও একটা রিয়েল নাম্বার, এরকম ভাবে প্রচুর প্রচুর রিয়েল নাম্বার পেলি, ঠিক আছে? আমরা এখানে 3টে রিয়েল নাম্বার পেয়েছি। তো 3টে রিয়েল নাম্বারের ক্ষেত্রে, ফাইনাইট সেটের ক্ষেত্রে ইনফিমাম আর মিনিমাম দুটোই সেম। ফাইনাইট সেটে ইনফিমাম আর মিনিমাম দুটোই সেম, ফলে কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন ইনফাইনাইট সেট হয়, বেসিক্যালি আনকাউন্টেবল ইনফাইনাইট, তখন কিন্তু ইনফিমাম এবং ম্যাক্সিমাম বোঝাটা খুব কঠিন হয়, ঠিক আছে? সব সময় আমরা বুঝতে পারি না যে কোনটা ম্যাক্সিমাম কোনটা ইনফিমাম, আদৌ ম্যাক্সিমাম আছে কি নেই। যেমন ওপেন ইন্টারভালের কোনো ম্যাক্সিমাম নেই, কিন্তু সুপ্রিমাম আছে। ক্লোজড ইন্টারভালের ম্যাক্সিমাম সুপ্রিমাম দুটোই আছে এবং দুটোই সেম। ইন জেনারেল আমরা বুঝতে পারি না, তাই সবসময় মিনিমামের জায়গায় ইনফিমাম নেওয়া হয়। কারণ এরকম তোর কাছে কোটি কোটি ইন্টারভাল থাকতে পারে, কোটি কোটি এই কভার থাকতে পারে, এস টি ডাব্লিউ, এরকম প্রচুর কোটি কোটি কভার থাকতে পারে, আনকাউন্টেবলি মেনি কভার থাকতে পারে, থাকতেই পারে। কারণ রিয়েল লাইন আনকাউন্টেবলি মেনি ওপেন সেট আছে, তোর কাছে আনকাউন্টেবলি মেনি ওপেন কভার থাকতে পারে।
ফলে সেই ক্ষেত্রে যে প্রত্যেকটা রিয়েল নাম্বার বেরোচ্ছে তাদের ইনফিমাম নেওয়াটা কিন্তু মিনিমাম নেওয়াটা কিন্তু বোকামি, তাই জন্য ইনফিমাম নেওয়া হয়। এই ইনফিমামটাকেই আমরা বলি হচ্ছে এক্সটেরিয়ার মেজার। ঠিক আছে, এই যে ইনফিমামটা আমরা নিচ্ছি এটাকেই আমরা বলি এক্সটেরিয়ার মেজার। ঠিক আছে, দেখো একবার ভালো করে ভেবে দেখো আমি যেটা বললাম সেটা মাথায় গেছে কিনা, নাহলে আবার জিজ্ঞেস করবে, যতবার ইচ্ছা জিজ্ঞেস করবে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, এটা আমি অ্যাবস্ট্রাক্ট বললাম, আইডিয়াটা কি সেটা বললাম, এর একটা জিওমেট্রিক ভার্সনও আছে, সবই বলবো। আপাতত যেটুকুনি বললাম সেটুকুনি বুঝতে পারছো কিনা দেখো। সবার ঠিক আছে কিনা দেখে নেবেন। স্যার হ্যাঁ বলো। মানে ওই বক্সটার জাস্ট বাইরের মাপটা আমরা মাপতে চাইছি এই র্যাপিং পেপার গুলো দিয়ে, এইটাই তো ধারণাটা। কভারের বক্তব্যই তাই, কভার যতটা ঘিরে দিচ্ছে ততটাই আমাদের বক্তব্য। আমরা কখনো কম্প্যাক্টনেসের জন্যই তো আমরা কভার পরে থাকি, আমরা কখনো ভাবি না গিফটের ভেতরে কি আছে, আমরা ভাবি সবসময় গিফটটা কিভাবে র্যাপ করব, কিভাবে কভার করব। ফলে এক্স্যাক্টলি কম্প্যাক্টনেসেও একই বক্তব্য, আমরা ভাবি না সেটটার ভেতরে কি আছে, আমরা ভাবি সেটটাকে করে ঘিরবো। বুঝতে পেরেছো? ফলে সেটা আমাদের কখনোই উদ্দেশ্য নয়। ওকে, ওকে স্যার। যে সেট যা ইচ্ছা হতে পারে এখানে। ওকে, এরকমই একটা এই আলোচনা এই ওপেন ইন্টারভালের ইউনিয়ন নিয়ে লেন্থ, এটা তোমরা সেমিস্টার 4 এর রিমান ইন্টিগ্রেশনও করেছো যখন তোমরা নেগলিজিবিলিটি দেখেছিলে, নেগলিজিবিলিটি বা মেজার জিরো সেট, একদমই একই রকমের আলোচনা ছিল, কারণ লেবেগ মেজার জিরোর উপরেই কাজ হতো। ঠিক আছে, যাই হোক অত মনে করতে হবে না, মনে না করতে পারলে আরো ভালো, মনে করলেই বিপদ, মনে করলেই কনফিউশন, কারণ আমি ওগুলো আবার ডিফাইন করব। ঠিক আছে, ওটা পুরোনো জিনিসগুলো তোমাকে আরো কনফিউজ করবে, কারণ পুরোনো জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক জিনিস ছিল না। ওকে, যেভাবে আমরা মেজার জিরো ডেফিনেশন দিয়ে পরপর কাজ চালিয়ে যেতাম, ওটা একটা লেভেল অবধি ঠিক, কিন্তু সবার জন্য ঠিক না। ঠিক আছে, এতটা অবধি কোনো অসুবিধা নেই তো? অসুবিধা থাকলে জিজ্ঞেস করবে, কিন্তু লজ্জায় মুখ লুকিয়ে রাখবে না, কোনো লাভ নেই। যা মাথায় আসে জিজ্ঞেস করবে, ভাববে না যে তো আমি তোমাকে বাচ্চা ভাববো। লেবেগ মেজারেবল সেট, পরবর্তী সেকশন লেবেগ মেজারেবল সেট। প্রথম সেকশনটা হলো আমাদের এক্সটেরিয়ার মেজারের ডেফিনেশন, সেকেন্ড হচ্ছে লেবেগ মেজারেবল সেট। ঠিক আছে, আচ্ছা, আমরা আগের দিন মানে যেটা প্রথম ডেমো ভিডিও ছিল ফার্স্ট ক্লাস, সেখানে তোমরা একটা জিনিস দেখেছো, সেটা হচ্ছে আমি মেজার মানে একটা ম্যাপিং কে বুঝিয়েছি। মেজার ইজ নাথিং বাট একটা ম্যাপিং। ঠিক, আমাদের কাছে তিনটে জিনিস ছিল, একটা হচ্ছে এক্স এবং সিগমা অ্যালজেব্রা, যেটাকে আমরা বলতাম হচ্ছে মেজারেবল স্পেস, মেজারেবল স্পেস যাকে মাপা যায়, মাপ 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 করা সম্ভব, সেরকম একটা স্পেস। তারপর আমরা বলেছিলাম যে সিগমা অ্যালজেব্রা এবং মিউ বা এম যা ইচ্ছা নাও, এইটাকে আমরা বলেছি মেজার স্পেস। ঠিক তো, এটাকে আমরা বলেছি মেজার স্পেস। কেন? কারণ এখানে একটা মেজার ম্যাপিং আছে, যাকে মাপা যাচ্ছে এরকম একটা বিষয়বস্তু আছে এর ভেতরে, এটা হচ্ছে মেজার স্পেস। ওকে, তাহলে এই মেজার স্পেসটা আসছে কোত্থেকে? এই যে মেজার ম্যাপিংটা ছিল তার জন্য, এই মেজার ম্যাপিংটার জন্য আসছে। তাহলে মেজার ইজ আ ম্যাপিং, যেটা মেপে দেয়, যেমন দাড়ি পাল্লা মেপে দেয়, কাকে মাপা যাচ্ছে? ওই চাল ডাল তেল মাপতে পারবে, তো যাতে যেগুলো মাপন যোগ্য, মেজারেবল, এবার মাপতে হবে, তার জন্য ইউ নিড আ দাড়ি পাল্লা লাইক দ্যাট, তাই না? একটা কিছু যন্ত্র লাগবে, এটা তুমি মাপতে পারবে, ওয়েট মেশিন লাগবে। ঠিক আছে, তোমার ওজন মাপা সম্ভব, পুজোতে প্রচুর খেয়েছো, ওজন প্রচুর বেড়ে গেছে, তুমি ওজন মাপতে চাও, তো মাপার জন্য তোমার একটা ওয়েট মেশিন দরকার, তাহলে ওয়েট মেশিন হচ্ছে তোমার মেজার, কারণ তোমার মেপে তোমাকে রিয়েল ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, 75 কেজি 95 কেজি, ঠিক আছে, যা তোমার হয় আর কি, ওকে, সেটা দিচ্ছে। তাহলে সেরকম ভাবে এখানেও, যেমন এখানে এটা এক্সটেরিয়ার মেজার, তাহলে এক্সটেরিয়ার মেজারও তো একটা ম্যাপিং হওয়া উচিত। ঠিক, আমরা সেই জিনিসটাও দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে, অনেকে ভাবতে পারবে যে কলেজে তো অনেক কিছু বললো না,
এবং কলেজে যেটা ইউনিভার্সিটিতে বললো না, তারা খুবই অন্যায় কাজ করলো, কারণ এর পরের সেমিস্টারে তোমার আছে অ্যাবস্ট্রাক্ট মেথড থিওরি, সেখানে আরোই বলবে না। এই যে আমার প্রথম ক্লাস যেটা তোমরা ডেমো হিসাবে দেখেছো, এইটার সেকেন্ড ক্লাসটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড থিওরি ক্লাস, যেখানে আর রিয়েল লাইন নেই, একটা জেনারেল সেট আছে। সেখানে তুমি এই সেমিস্টারে যা যা পড়ছো সেগুলো তোমাকে আবার ওই সেমিস্টারে পড়তে হবে, কিন্তু রিয়েল লাইন না নিয়ে যে কোনো একটা এক্স এর জন্য। এবং সেটা অ্যাকচুয়ালি কঠিন, কারণ সেখানে তোমার ফাংশনাল অ্যানালিসিসের প্রয়োজন হবে, বানাক স্পেস, হিলবার্ট স্পেসের প্রয়োজন হবে, কারণ এছাড়া হবে না। ঠিক আছে, ইন্টিগ্রেশন ওগুলো ছাড়া হবে না, এটাই হচ্ছে মজার বিষয় এবং কঠিন। ফলে এই সেমিস্টারে তোমার আইডিয়াটা পুরোটা ক্লিয়ার থাকলে পরের সেমিস্টারে তোমাকে এফর্ট দিতে হবে না। ঠিক আছে, সিমিলারলি যেরকম আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা রেকর্ডিং দিয়েছি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই সেমিস্টারে ক্লিয়ার থাকলে সেমিস্টার 3 তে তোমার ফিল্ড এক্সটেনশন আছে, এবং সেমিস্টার 4 এ তোমার গালবা থিওরি আছে। মানে এটা পিওরদের আছে, অ্যাপ্লাইডদের তো আগেই আছে। তো এইটা তোমার কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোই তোমাকে জানতে হবে। ঠিক আছে, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট অ্যাজ ওয়েল। ঠিক আছে, আরো অনেক কিছু আছে টুকিটাকি ছোটখাটো, তো সেগুলো অতটা ইম্পর্টেন্টও নয়, আসেও না তেমন ভাবে, কিছুই হয় না, এগুলোই লোকজন পারে না। ঠিক আছে, ফলে যা পড়াচ্ছি সেমিস্টার 1-এ যা পড়াবো সেইটার উপরে তোমার সেমিস্টার 2, 3, 4 পুরোটা চলবে। ঠিক আছে, ফলে ক্লাস মিস করবে না, কোনো ডাউট যেন ডাউট না থেকে যায়। ঠিক আছে, লেবেগ আউটার মেশার। তাহলে এক্স হচ্ছে আমাদের এখানে রিয়েল নাম্বার। সিগমা অ্যালজেব্রা হচ্ছে, আমরা আগের ক্লাসে সিগমা অ্যালজেব্রা বুঝেছি, এটা এখানে গোটা পাওয়ার সেটটাই। সিগমা অ্যালজেব্রা হচ্ছে আমাদের গোটা পাওয়ার সেট অফ আর। ওকে, আমরা বলছি এম স্টার অর মিউ স্টার, যা ইচ্ছা নিতে পারো, এটা একটা ম্যাপিং ফ্রম পাওয়ার সেট টু জিরো ইনফিনিটি ক্লোজড। ঠিক আছে, মানে ইনফিনিটিটাও হতে পারে, কোনো একটা জিনিসের ভ্যালু ইনফিনিটিও হতে পারে। ঠিক আছে, প্রপার্টি কি, তাহলে এটার ম্যাপিং প্রপার্টি হচ্ছে, 1 নাম্বার, exterior measure of a greater equals to 0 for all a belongs to এইটা। 2 নাম্বার, exterior measure of empty set, এটা হচ্ছে আমাদের 0, a comma b belongs to pi of r। এমটি সেটের মেজার সবসময় 0ই হয়, কারণ কিছুই নেই, মাপবো কি। ঠিক আছে, ইন জেনারেল যে কোনো সেটের মেজার কিন্তু গ্রেটার দ্যান 0 হয়, এক্সটেরিয়ার মেজারও তাই হয়। ঠিক আছে, এ এখন সাবসেট অফ বি, তাহলে এক্সটেরিয়ার মেজার অফ এ লেস ইকুয়ালস টু এক্সটেরিয়ার মেজার অফ বি। এটা সবসময় সত্যি, এটা হচ্ছে, এটাকে বলা হয় আমাদের মোনোটন প্রপার্টি। আবার নাম জানার দরকার নেই, এ যদি বি এর চেয়ে ছোট হয়, তাহলে ওর যে মেজারের ভ্যালুটাও সেটাও কিন্তু ছোট হবে। স্বাভাবিক ওই সেটটা বড় হয়ে যাচ্ছে, বি সেটটা বড় এ সেটের চেয়ে, এইটা এ এটা বি, তো স্বাভাবিক হবে না, এখানে আরো অনেক কিছু আছে যেগুলোকেও মাপতে হবে, ফলে মেজারের ভ্যালুটাও বেড়ে যাচ্ছে। সিম্পল লজিক। ঠিক আছে, সিম্পল লজিক। 4 নাম্বার, যদি তুমি সিঙ্গেলটন সেট নাও, রিয়েল লাইনের ভেতরে সিঙ্গেলটন সেটও বানানো যাবে, তাহলে সিঙ্গেলটন সেটের মেজারও কিন্তু অ্যাকচুয়ালি 0 হয়। ঠিক আছে, সিঙ্গেলটন সেটের মেজারও কিন্তু 0 হয়, কারণ একটাই এলিমেন্ট আছে, এর কোনো একে মাপা যাবে না। কেন মাপা যাবে না, তার একটা লজিক আছে। ঠিক আছে, এখানে তোর প্রশ্ন আসতে পারে, সিঙ্গেলটন সেটের এলিমেন্ট তো আছে, আমি এমটি সেটে বলেছি মেজার 0, এখানে তো একটা এলিমেন্ট আছে, তাহলে তুমি মাপছো না কেন, তাহলে এখানে মেজারের ভ্যালু 0 দিচ্ছ কেন, তোর প্রশ্ন হতে পারে, আমি সেটাও ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, একটা থিওরেম আছে যেটা আমরা পড়ার পরে এটা বুঝতে পারবো। ঠিক আছে, থিওরেমটা খুব বিখ্যাত থিওরেম, প্রচুরবার পরীক্ষায় এসেছে। সেটা হচ্ছে এক্সটেরিয়ার মেজার অফ অ্যান ইন্টারভাল ইজ ইটস লেন্থ। কোন একটা ইন্টারভালের এক্সটেরিয়ার মেজার বা আউটার মেজার হচ্ছে তার লেন্থ। এখন সিঙ্গেলটন সেটও বেসিক্যালি ইন্টারভাল, যে কোনো সিঙ্গেলটন সেটকে ট্রিভিয়াল ইন্টারভাল হিসেবে ট্রিট করা হয়। ফলে যেহেতু এই ইন্টারভালের লেন্থ কত, 0, তাই জন্য এটা 0 হয়। ঠিক আছে, এটা লজিক। ওকে, বাকি থিওরেম যখন করাবো তখন তুমি ইন জেনারেল থিওরেমটাই দেখতে পাবে। এইটার মজাটা কি, এটা আগের দিন আমি ডিসকাস করেছি। তুমি কি করছো, ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট প্রপার্টি এটাকে বলা হয়।
ট্রান্সলেশন, ট্রান্সলেশন বানানটা ভুল লিখলাম, আমি ট্রান্সলেশন লিখে দিয়েছি, এটা ট্রান্সলেশন। দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা মানে হচ্ছে অনুবাদ আর এটা হচ্ছে ট্রান্সলেট করা। ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট প্রপার্টি, ঠিক আছে? ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট প্রপার্টি মানে কি? মানে তুমি একটা ইন্টারভাল নিলে, তুমি সেটাতে 5 যোগ করে দিলে, তাহলে ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টের সাথে 5 যোগ হলো, তাহলে ইন্টারভালটা শিফট হয়ে গেল। তুমি লক্ষ্য করো এই ইন্টারভালের লেন্থও কিন্তু আগে একই ছিল, এই ইন্টারভালের লেন্থও কিন্তু আলটিমেটলি 1, 6 - 5 1, 1 - 0 1। তাহলে মেজারে এইটা হয়, মেজার বলছে ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট, তুমি কিছু যোগ করে দাও কি যায় আসে না, কিছু বিয়োগ করে দাও কি যায় আসে না, মেজার যা ছিল তাই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে টোটাল 5টা প্রপার্টি আছে, আমরা এই প্রপার্টি গুলোকে প্রুফ করব, এটা লিখছি না শুধুমাত্র, ঠিক আছে? প্রথম দুটো প্রপার্টি একদমই ট্রিভিয়াল, এটা প্রুফ করা যায় না, ঠিক আছে? কেউ কোনো কোনো বই যেমন জেন গোবেজেনের 1 লাইন লিখে দিয়েছে, কোনো যুক্তিহীন। আমরা 3 নম্বর 3 4 5 প্রমাণ করব, ঠিক আছে? একদম ডেফিনেশন লাগিয়ে প্রমাণ করব, এই যে এক্সটেরিয়র মেশিনের ডেফিনেশনটা আমি দিয়েছি সেইটা দিয়ে, ঠিক আছে? চিন্তা নেই, আমি 8টা নাগাদ ছেড়ে দেবো, মানে কারণ মনে হতে পারে যে কাল এখনো তো লক্ষ্মী পুজো মেটেনি স্যার, ঠিক আছে? হতে পারে কারণ অনেক প্ল্যান থাকতে পারে। আজকে আমার বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, আমি ভেবেছিলাম সকালে ক্লাস নেব, বাট যেহেতু সকালে আমি নেটের ক্লাসটা নিতে পারিনি, আমার একটা নেটের ব্যাচ আছে, নেটের ব্যাচটা নিতে পারিনি, ওদেরকেও আমি বললাম শিফট করে দেবো আগামী কাল সকাল বা পরশু দিন। ওরা বলছিল যে পরশু দিন হলে ভালো হয়, কালকে সকালে কোনো লক্ষ্মী পুজো নেই, লক্ষ্মী পুজো রাত্রিবেলা হবে, ফলে সকালে যদি নেওয়া যায়। আর কারণ ডিসেম্বরের নেট আছে, ঠিক আছে? তো আমি বিকেলের ক্লাসটা নিয়েই নিলাম, ঠিক আছে? তোদেরকে বলে রেখেছি, আর একটা ক্লাস আমরা এগিয়েও যাব, কারণ আমার টার্গেট হচ্ছে যে আগের মাসে সেপ্টেম্বরের যেটা ছিল, ঠিক আছে, সেটাতে আমি অলরেডি রেকর্ডিং দিয়েছি, আরো কিছু ক্লাস দিয়ে সেপ্টেম্বরটা পুরোটা ম্যানেজ করে দেবো, ঠিক আছে? ওকে, কারণ আমাকে আমাকে টাইমের মধ্যে চলতে হবে, এটা খুব টার্গেট আমার। সেপ্টেম্বরটা পুরোটা পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু লোকজনের অ্যাডমিশনই কমপ্লিট হয়নি, কি করা যাবে, ঠিক আছে? এখনো হয়তো অ্যাডমিশন চলছে, আমি খোঁজ খবর নিচ্ছি না, ঠিক আছে? আমার 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 এখন খেয়ে দিয়ে অনেক কাজ আছে, তাই জন্য আমি খোঁজ খবর নিচ্ছি না। এখনো অনেক দিনই চলে, অ্যাকচুয়ালি অনেক দিনই চলে। হ্যাঁ, তো এই প্রপার্টি গুলো আমরা প্রুফ করবো, ওকে? দেখে নাও একবার প্রপার্টি গুলো, দেখে নাও আস্তে আস্তে, আমরা তাড়াহুড়ো করছি না, আস্তে আস্তে কর, ঠিক আছে? রেকর্ডিং টেকর্ডিং তো আছে, পাশাপাশি তো দেওয়া হবে, ওগুলো তো ম্যানেজ হবে। এখন যতটা যখনই ফাঁকা সময় পাবি ম্যানেজ করে নিতে হবে, কারণ এইবারে সেমিস্টারের টাইমিং বড় কম, ঠিক আছে? এমএসসি সেমিস্টার 1 ক্যালকুলার টাইমিংটা বড় কম, ম্যানেজ করতে হবে যেভাবে হোক। ওরা একটু চেপে, প্রথম দিকে তোরা চেপে পড়, শেষের দিকে দেখবি হালকা লাগবে, অনেকটা পড়া এগিয়ে থাকবে, রিভিশনের মধ্যে থাকবে, ঠিক আছে? আমি যেরকম পড়াচ্ছি মাঝে মাঝে আমি পরীক্ষাও নেব, ঠিক আছে? পরীক্ষাগুলো সৎভাবে পরীক্ষা দেবে, আর রেগুলারলি ডিসকাস করতে থাকবে তোমাদের ডাউট গুলো, যে কোনো বই থেকে তোমরা ডাউট ডিসকাস করতে পারো, যে কোনো বই, রয়ডেন পড়লে রয়ডেন, জেন গুপ্তা পড়লে জেন গুপ্তা, অন্য যে কোনো বই পড়লে অন্য যে কোনো বই, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কোনো বই, আমি এমএসসি বুকসের লিংক দিয়ে দিয়েছি অলরেডি, সেখানে প্রচুর বই রয়েছে। আর একটা বই আমি রিসেন্টলি অ্যাড করলাম, পিএন কোন, ওটা খুব ভালো বই, পিএন কোনের বইটাও খুব ভালো, দেখতে পারো, অনেক বই রয়েছে তোমার ওখানে, ঠিক আছে? দেখতে পারো, যেই বইটা তোমার সুবিধা মনে হচ্ছে পড়বে, ঠিক আছে? গ্যালিয়ানের এক্সারসাইজ গুলো করতে পারো, গ্যালিয়ানের একটা সলিউশন শিটও আছে আমার কাছে, আমি সেটাও দিয়ে দেবো, কিন্তু আগে তোমরা রিং থিওরিটা পুরোটা কভার করো, ইরিডিউসিবিলিটি রিডিউসিবিলিটি ওই যে যেগুলো যেগুলো আছে, তারপরে গ্যালিয়ানের এক্সারসাইজ যাবে, তারপরে গ্যালিয়ানের এক্সারসাইজের আমি সলিউশনটাও দিয়ে দেবো, ঠিক আছে? আর ডিসকাসও করে দেবো, তোমার যেগুলোতে অসুবিধা হচ্ছে বলবে, ডিসকাসও করে দেবো, ঠিক আছে? প্রথম সেমিস্টার একটু চেপে পড়ে নাও, দেখবে পরের সেমিস্টার গুলো খুব হালকা লাগবে, কারণ তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আচ্ছা, আমরা প্রপার্টি গুলো করি এবার, প্রুফ। প্রপার্টি নাম্বার 3, এ সাবসেট অফ ইকুয়ালস টু বি, এ বি সাবসেট প্রথমেই বলে দিয়েছে, এটা ধরে নিতে হবে, তাহলে তোমাকে দেখাতে হবে মেজারটাও ছোট হচ্ছে, ঠিক আছে? ডেফিনেশন লাগাবো কিন্তু, ওকে? আমরা বলছি যে লেট আইএন হচ্ছে
ওই ওপেন কভার, ঠিক আছে, বি আ কাউন্টেবল কালেকশন of open intervals, countable collection of open intervals such that B subset of IN নিতে পারি, কোনো অসুবিধা নেই। বি এর ওপেন কভার, ওকে, বি এর ওপেন কভার নিয়ে নিলাম। এবার therefore A subset of B, তার মানে বি আবার এর তাকে এটার দ্বারা ঢেকে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটাও এই ইউনিয়ন অফ আইএন এর দ্বারা ঢেকে যাচ্ছে, রাইট? লিখতে পারি, কোনো অসুবিধা নেই তো, লেখাই যাবে। বেশ, এখন একটা জিনিস দেখো, যদি আমি এখানে এই যে এক্সটেরিয়ার মেজারটা আলটিমেটলি কি, হোয়াট ইজ এক্সটেরিয়ার মেজার? এটা ইনফিমাম তো, কিছু রিয়েল নাম্বার ইনফিমাম। আমাকে একটা জিনিস বলতো, ইনফিমাম সেটের যে কোনো এলিমেন্টের থেকে ছোট হয় তো? সবাই এগ্রি করছিস তো? ইনফিমাম কোনো একটা সেটের ইনফিমাম যে সেটের যে কোনো এলিমেন্টের থেকে ছোট বা সমান হয়, ঠিক? তাহলে যদি আমরা ওই আইডিয়াটা এখানে লাগাই, তাহলে যদি আমি এখানে লিখি এক্সটেরিয়ার মেজার অফ এ, তার মানে এটা ইনফিমাম। আর এটা বেসিক্যালি কি, হোয়াট ইজ দিস? ভালো করে লক্ষ্য কর, ঠিক আছে, ভালো করে লক্ষ্য কর, এটা কি? এইটা সেটের একটা এলিমেন্ট, তাই না? দেখ, দিস ইজ আ এলিমেন্ট অফ দিস সেট, একটা সেটের এলিমেন্ট। এবার তুই বলবি দাদা ইউনিয়নের পরে, এক মিনিট দাঁড়াও, যখন তুমি এখানে মাপতে চাইছো, ভালো করে এবার শুনবে, আমি দুটো কনসেপ্ট এখানে বলবো একসাথে। প্রথম বক্তব্য হচ্ছে যে তোমার এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনে তুমি বলছো যে আমি সেটটাকে মাপবো, আমি এই দুদিককে মাপবো। তাহলে যদি আমাকে দুদিককে মাপতে হয়, তাহলে এখানে মাপার জন্য কি ব্যবহার করতে হবে? এই দিকে না হয় এক্সটেরিয়ার মেজার, আর এই দিকে কি, এদিকে তো ইন্টারভাল। ইন্টারভালের মাপা যায় কি কি একমাত্র ইন্টারভালে মাপা যায় লেন্থ। ইন্টারভালের লেন্থ ছাড়া তো আর কিছু মাপা যায় না, কেন? ইন্টারভাল একটা লাইন সেগমেন্ট। হোয়াট ইজ ইন্টারভাল? ইন্টারভালটা সরল রেখাংশ, লাইন সেগমেন্ট। তো লাইন সেগমেন্টের কি মাপা যায়? লেন্থ মাপা যায়, ঠিক? তাহলে যদি আমাকে এখানে কিছু মাপতে হয়, তাহলে বাঁ দিকে না হয় মেজার আছে, এক্সটেরিয়ার মেজার চলবে, ডান দিকে কি চলবে? ডান দিকে বলছে যে বাবা আমার তো একটাই জিনিস মাপার আছে, সেটা হচ্ছে লেন্থ, তুই লেন্থই মাপ। তো বলছে ঠিক আছে, লেন্থই মাপছি, লেন্থই মাপলো। এখন এবার ইউনিয়নের ওপর মাপছে। এখন রিয়েল লেন্থ তো একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, ইউনিয়ন সেটের ওপরে চলে, লেন্থ একটা রিয়েল নাম্বার, লেন্থের ওপরে কি চলবে? সামেশন। লেন্থের ওপরে কি চলবে? সামেশন। কারণ রিয়েল নাম্বারকে, রিয়েল নাম্বারের তো আর ইউনিয়ন হয় না, সেটের ইউনিয়ন হয়। রিয়েল নাম্বারে কি হয়? সাম হয়। তাহলে ইউনিয়ন কনভার্টেড টু সামেশন, ঠিক আছে? কারো যদি মনে হয় দাদা ইউনিয়ন কনভার্ট টু সামেশন বুঝতে পারলাম না, তাহলে তুই মনে কর আগের দিনের ক্লাসে আমরা একটা জিনিস করেছিলাম, এইখানে এইটা নিশ্চয়ই মনে আছে, ইউনিয়ন চেঞ্জেস টু সামেশন, ঠিক? এই যে সিগমা অ্যাডিটিভিটি ছিল একটা জিনিস, ইউনিয়ন সামেশনে চলে যাচ্ছে, এটা ডেমো ক্লাসেও আছে। কারণ এখানে ইউনিয়নটা মাপা হচ্ছে ইন্টারভালে, যখনই তুমি লেন্থ লাগাচ্ছ, লেন্থ দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এগুলো এক একটা ইন্টারভাল। ইন্টারভালের ইউনিয়নও কি কোনো ইন্টারভাল? তা তো নয়। ইন্টারভালের ইউনিয়ন তো কোনো ইন্টারভাল নয়, নাও হতে পারে। যেমন ইন্টারভাল আমি 2,3 ইউনিয়ন 4,5 নিলাম, 4,5 নিলাম, আমাকে একটা জিনিস ভালো করে বলো, এদের দুজনের ইউনিয়ন কি কোনো ইন্টারভাল হয়? হয় না, কোনো ইন্টারভাল হয় না। তাহলে যখন তুমি লেন্থটাকে চালাচ্ছ, যখন তুমি লেন্থটাকে চালাচ্ছ, তখন লেন্থ বলবে এ আবার কি কথা, এইটা এটা আলাদা, তাহলে আমি এর ওপরে একবার লাগাবো, এখান থেকে একটা লেন্থ বার করবো, আবার এখান থেকে একটা লেন্থ বার করবো, দুটোকে যোগ করে দেবো, স্বাভাবিক ব্যাপার। কারণ ইউনিয়নের ইন্টারভালের ইউনিয়ন ইন্টারভাল নয় সব সময়, ইন্টারভাল দুটো আলাদা আলাদাও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা লেন্থ আসবে, তাদেরকে যোগই করতে হবে, সিম্পল লজিক, ঠিক আছে? একদম বাচ্চাদের মতো ভাবছি আমরা, ঠিক? তাহলে বাচ্চাদের মতো ভাবলে আমরা সামেশন পাবো এইদিকে। এবার তাহলে প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা মেজার চালালাম,
এবার বাঁ দিকে মেজার মানে এক্সটেরিয়ার মেজার চলছে, ডান দিকে মেজার মানে এখানে ইন্টারভালের একটাই জিনিস মাপা যায়, সেটা লেন্থ। লেন্থ চলছে, লেন্থ ইউনিয়নের ওপর চলবে কি করে? চলবে সামেশনের ওপরে, কারণ যোগ করবে। লেন্থ একটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারে যোগ হয়, রিয়েল নাম্বার ইউনিয়ন হয় না। সিম্পল লজিক, একটু আগে এক্ষুনি বোঝালাম। তাহলে এইটা সামেশনে চলে এলো। এবার তুমি লক্ষ্য করো সেকেন্ড ধাপ, এটা প্রথম ধাপ গেল, ওটা ছিল প্রথম ধাপ, এবার হচ্ছে সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপ কি? এই সেম লজিকটা আমরা বারবার লাগাবো কিন্তু, তাই ভালো করে শোনো। সেকেন্ড ধাপ কি? সেকেন্ড ধাপ হচ্ছে এই যে জিনিসটা, এই যে জিনিসটা এখানে আছে, এটা কিছুই না, এটা হচ্ছে একটা সেটের এলিমেন্ট। এটাকে এই যে গোটা সেটটা তুমি লিখেছো, এই সেটের একটা এলিমেন্ট, ঠিক? আর এর ইনফিমামটা কি? এর ইনফিমামটা হচ্ছে আমাদের এক্সটেরিয়ার মেজার। এর ইনফিমামটা হচ্ছে আমাদের এক্সটেরিয়ার মেজার। তাহলে এই সামেশন লেন্থ যেটা, সেটা এই সেটটার এলিমেন্ট, আর সেটার ইনফিমামটা হচ্ছে এক্সটেরিয়ার মেজার। তা তুমি লক্ষ্য করো, এইটা সেটের ইনফিমাম, এটা আর কিছুই না, দিস ইজ ইনফিমাম। এটা সেটের এলিমেন্ট, সেটের এলিমেন্ট ইনফিমামের থেকে তো সবসময় বড় বা সমান হবে, তাই না? সেটের এলিমেন্ট সবসময় ইনফিমামের চেয়ে বড় বা সমান হয়, ঠিক? দিস ইজ দ্য আইডিয়া, দিস ইজ দ্য আইডিয়া। ওকে, দিস ইজ দ্য আইডিয়া। দেখো তোমার সব পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা ভেবে নাও, আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না, ভেবে নাও। এবার এখানে আমরা যে কোনো একটা কভার নিয়েছিলাম আরবিটারি না, সবার জন্যই সত্যি হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই এটা সেটার একটা এলিমেন্ট। আমরা এখানে একটা আরবিটারি কভার নিয়েছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে সামেশনটা সেটের একটা এলিমেন্ট, আর সেটের এলিমেন্ট সবসময় ইনফিমামের চেয়ে বড় হয়। তুমি যা ইচ্ছা নাও, ইনফিমামের থেকে বড়ই থাকবে সেটা, বা সমান থাকবে। তাহলে দিস ইজ ট্রু ফর এভরি কভারিং আইএন অফ বি, ঠিক আছে? তাহলে এটা যে কোনো কভারিং এর জন্য সত্যি, আরবিটারি নিয়েছিলাম যেহেতু। তাহলে যেহেতু যে কোনো কভারের জন্য সত্যি, তাহলে একটা জিনিস তো অবশ্যই আমরা লিখতে পারি। দেখো এইটা লিখতে পারি কিনা, যেহেতু যা ইচ্ছা নাও তার জন্যই সত্যি হচ্ছে, তাহলে আমি এখানে এখানে যদি আমি ইনফিমামটা বসাই, সেটার জন্য সত্যিই হবে। আমি এই সেটটা, এই যে জিনিসটা, এটা বি এর জন্য কভার ছিল, সেটাকে আমি এ এর জন্য কভার হিসাবে ব্যবহার করেছি, আলাদা ব্যাপার, কারণ এটা এর সাবসেট। এখন এটা বি এর কভার ছিল, বি এর যেটা ইনফিমাম, বি এর সমস্ত কভার নাও, যা ইচ্ছা নাও, সবার জন্যই এইটা লেস ইকুয়ালস টু থাকবে। তাহলে যদি একটা সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য লেস ইকুয়ালস টু থাকে, একটা সেটের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের জন্য যদি এটা লেস ইকুয়ালস টু থাকে, তাহলে সেটার ইনফিমামটার জন্য লেস ইকুয়ালস টুই থাকে, ঠিক আছে? অনেকে বলতে তাদের ইকুয়ালিটি কেন আসবে না? ইকুয়ালিটির পার্টিকুলার কেস, আমরা সবসময় বলতে পারবো না ইকুয়ালিটি হয়, ঠিক আছে? যদি তোমার একটা সেটের প্রত্যেকটা এলিমেন্ট, যেমন এই যে জিনিস দেখো, এটা তুমি ছোটবেলাতে মাপার বইতে দেখেছো, যদি বলছে তোমার কাছে একটা এলিমেন্ট আছে টি, সাপোজ স্মল টি সেটের প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে ছোট, ঠিক আছে? স্মল টি সেটের প্রত্যেকটা এলিমেন্টের ছোট ছোট, তাহলে স্মল টি বেসিক্যালি সেটের যেটা ইনফিমাম সেইটার থেকেও ছোট বা সমান। ইনফিমামই হবে কেউ বলতে পারবে না, কিন্তু ইনফিমামই যে হবে সেটা বলতে পারবে না কেউ, কারণ হতেই পারে ইনফিমামটা সেটের এলিমেন্ট, হতেই পারে যে ইনফিমামটা সেটেরই এলিমেন্ট, তাই না? হতেই পারে তো। তো সেটের এলিমেন্ট হলো, সেই ক্ষেত্রে তো আর টি ইকুয়ালস টু ইনফিমাম অফ এস হতে পারে না, না? টি তো সেটের বাইরের এলিমেন্টও হতে পারে। ভালো করে ভেবে দেখো, এটা তোমাদের মাপার বই আর পসিবলি কোনো একটা এক্সারসাইজে ছিল, সেট সিনারে। টি হচ্ছে, টি একটা রিয়েল নাম্বার যেটা একটা সেটের প্রত্যেকটা এলিমেন্টের ছোট, তাহলে টি একটা লোয়ার বাউন্ড, ইনফিমাম বলা যাবে না। টিটা তার ইনফিমামের সাথে সমান বা ছোট হতে পারে, ইনফিমামই যে হবে কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? কারণ দেখা যেতে পারে যে ইনফিমামটা সেটের ভেতরে আছে কিন্তু টিটা সেটের বাইরে আছে, ফলে টিটা স্ট্রিক্টলি লেস দ্যান ইনফিমাম অফ এস হয়ে গেল, এটাও তো হতে পারে না? আবার দেখা গেল টিটা ইনফিমাম, ফলে ইকুয়ালিটিও হতে পারে,
মানে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, প্রত্যেকটা এলিমেন্ট যদি এই এলিমেন্টটা চেয়ে বড় হয় তাহলে ইনফিমামটা বড় বা সমান হবে, আমরা কনফার্ম বলতে পারবো না যেটা ওই ইনফিমামই হবে, ঠিক আছে? ওকে, সেই কারণটাই আমরা এখানে লাগিয়েছি, একদম বেসিক সেট সিনার লাগিয়েছি আমরা এখানে, ঠিক আছে? কারণ এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য সত্যি হচ্ছে, এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য সত্যি হচ্ছে, বি এর যে কোনো কভারের জন্য সত্যি, স্বাভাবিকভাবে তাহলে কভার গুলো থেকেই যে ইনফিমামটা আনছি, তাহলে ইনফিমামটা ওইটাই হয়, ঠিক আছে? দেখে না, দেখো কোনো ডাউট আছে কিনা, এই যে তিনখানা লজিক বলেছি এখানে টোটাল, এইটা এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, তিনটে লাইনে তিনটে লজিক আছে, মাথায় ঢুকেছে কিনা দেখো, না ঢুকলেই বলবে, ঢুকিয়ে দেবো, একদম ঢুকিয়ে দেবো, তো কিন্তু না বুঝলেই আমাকে বলতে হবে, ঠিক আছে? দেখো ক্লিয়ার স্যার, বাহ, শুনে মনটা কেমন মানে উড়ু উড়ু হলো। বাকিদের বাকিদের ক্লিয়ার তো, দেখে নে বাবা। আমাকে দিল্লি ইউনিভার্সিটিতে, মানে আমি যেখান থেকে আগে দিল্লি ইউনিভার্সিটিতে রয়েছি আমি, ওখানে আমাকে মাত্র আমাকে মাত্র মানে ঠিকই আছে, মানে সব দিলে খুব বিপদ হয়ে যেত, তো আমাকে টপোলজি দিয়েছে আর ফিল্ড থিওরি দিয়েছে, মানে আমার পড়ানোর জন্য আর কি। তো এবারে দুটো দেওয়াতে বড্ড চাপ হয়ে গেছে, এবারে একটু বেশি প্রেসার দিয়েছে, মানে কত আমি যে এই যে দুর্গাপুজোর সময় চলে এসেছি, বা যাবো এই সামনের সপ্তাহে লক্ষ্মী পুজোর পরে যাব, ফলে আমাকে বললো তো যে যারা সেকশন হেড আর কি, মানে সেকশন হেড যারা রয়েছে, তারা আমাকে বললো যে আম, সে আমাকে বলেছে কোনো অসুবিধা নেই তুমি যাও, ঘুরে আসো, একদম দুর্গাপুজো আছে, ঘুরে আসো। আর তিনি অ্যালজেব্রিক টপোলজির প্রফেসর, আমাদের সেকশন হেড, মানে আমি যে সেকশন, চারটে সেকশন আছে, তো এখানে যেমন তোদের ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন আলাদা 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 কলেজ আছে, ওখানেও আলাদা আলাদা কলেজ আছে, কিন্তু কলেজে ক্লাস হয় না, সবাই ইউনিভার্সিটিতেই আসে, ইউনিভার্সিটিতে চারটে সেকশন করে দেওয়া হয়, চার পাঁচটা, সেই সেকশনে ইউনিভার্সিটিতেই ক্লাসটা হয়, ঠিক আছে? ফলে বুঝতেই পারছিস প্রচুর লেকচারার দরকার, ঠিক আছে? তো আমাকেও এবারে টপোলজি দিয়েছিল প্রথম, তো তারপর আবার আমাকে এবার অ্যাকচুয়ালি কি ব্যাপারটা বলতো, এটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে একটু মানে বেশি বলে দিচ্ছি না, এবারে মানে রেসপন্সটা খুব ভালো, ঠিক আছে? মানে আমি নর্মালি ক্লাস নিই না, আমার পছন্দ না, আমার রিসার্চ নিয়ে বড্ড বেশি ব্যস্ত, আমি বাড়িতে পড়াই, ঠিক আছে? আগের বারেও আমি জিনিসটাকে ওভারলুক করে দিয়েছিলাম যে না আমি নেবো না ক্লাস, আমার বড্ড চাপ আছে, ঠিক আছে? কিন্তু এবারে এবারে নতুন সিলেবাস তৈরি হয়েছে, ফলে পড়ানোর লোক একদমই কম, বলতে পারি এখন নতুন সিলেবাস এসেছে, ঠিক আছে? দিল্লি ইউনিভার্সিটিতে একদম সিলেবাস পুরো হেল 11 চেঞ্জ হয়ে গেছে, পড়ানোর লোক খুবই কম, তো আমি টপোলজি পড়িয়েছি, খুব ভালো রেসপন্স হয়েছে সেকশন হেডদের কাছে, তো আমাকে বলেছে তুমি ফিল্ড থিওরিও পড়া, এবার আমার হয়ে গেছে চাপ, এবার আমি যখন এলাম আমার সেকশনের অ্যাকচুয়ালি ভালো, উনি অ্যালজেব্রিক টপোলজি, তো উনি আমাকে বলে যাবে কোনো অসুবিধা নেই, আর ব্যাপারটা হচ্ছে আমি তখন ওনাকে বললাম দেখুন স্যার প্রচুর চাপ আছে, অক্টোবরের শেষে ইন্টারনাল এক্সাম, ডিসেম্বরে পরীক্ষা, তো আমি চাইছি যে অনলাইনেও ক্লাস নেব, ঠিক আছে? আমি যে 2 সপ্তাহ পড়াবো না, কারণ আমার পরে গিয়ে আমাকে প্রেশার নিতে হবে, আর আমি স্টুডেন্টদের উপর প্রেশার দিতে চাই না, আর যদি আমি পরে গিয়ে ক্লাস নিতে পারি, আমাকে দুটো সেকশনে দুটো ব্যাচ, প্রত্যেকটা সেকশনে 50 জন করে, একটা সেকশনে 100 জন, প্রত্যেকটা সেকশনে 100 জন, তো সেকশনটাকে দুটো পার্টে ভেঙে দেয়, একটা ব্যাচ এ একটা ব্যাচ বি, ব্যাচ এ সোমবার দিন, ব্যাচ বি বৃহস্পতিবার দিন, ঠিক আছে? মানে আমার পড়ানোর ডেট আর কি বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতিবার আর সোমবার, তো আমাকে বললো ভেঙে দিয়ে, মানে ও আমাকে বললো যে তুমি যাও না কোনো অসুবিধা নেই, আমি নিজেই উদ্যোগ নিয়ে বললাম যে কারণ আলটিমেটলি কি বলতে এখন চাপটা দেওয়া যায়, ইন্টারনাল এক্সামেও কোনো অসুবিধা নেই, চাপ দেওয়া যাবে, কিন্তু যখন ডিসেম্বরে পরীক্ষা আসবে না, তখন অ্যাকচুয়ালি যদি আমি এখন এই যে 2-3 সপ্তাহ থাকছি না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি গিয়ে পড়াবো, কিন্তু যখন শেষ হবে না সিলেবাস চেপে পড়াতে হবে,
ফলে আমি সবসময়তে এই টার্গেটটাই রাখি যে আমাকে যেন ওই শেষের দিকে চাপ না দিতে হয়। শেষের দিকে আমার চাপ দিতে অসুবিধা নেই, কিন্তু তোরা যারা পড়ছিস তা আমার কাছে তুই এখানে পড় বা ইউনিভার্সিটিতে পড়, যেখানেই পড় না কেন, ডিউর দুটো রেকর্ডিংও আমি দিয়েছি, কারণ দুটো ক্লাসই নিয়েছিলাম। নর্মালি 1 ঘন্টার ক্লাস হয়, আমাদের প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার হয়। ইউনিভার্সিটির ক্লাস তো এর থেকে বেশি হয় না। তো আমি অনলাইনে 1.5 ঘন্টা করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আপাতত টিউটোরিয়াল ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে। মেন ক্লাসগুলো গিয়ে নেবো, কারণ মেন ক্লাসগুলো তো অনেক ডিসকাস করতে হয়। ফলে আমি টিউটোরিয়াল ক্লাসে মেন অঙ্কগুলো সলভ করাচ্ছি, যাতে একটা ঝামেলা মিটে থাকে, ঠিক আছে। কারণ দুটো ক্লাস ওরা করতে পারবে না একসাথে, ওদের তো একটা ব্যাপার আছে, চাপের ব্যাপার হয়ে যাবে, নাহলে অনলাইনে সবার তো আর সেটা হয় না। ফলে বড় চাপ, শেষে গিয়ে বড্ড প্রেশারের মধ্যে পড়তে হবে। প্রথম থেকে তুমি হালকা মেজাজে চেপে চেপে পড়ে ফেলো, কোনো চাপ থাকবে না। কিন্তু এখন আমার যেতে হবে, এখন একটা অ্যাসাইনমেন্ট আছে। তো আমার সেকশনের মেসেজ করেছিল যে তুমি এসে একবার দেখা করো, অ্যাটেন্ডেন্স শিটে কি একটা সমস্যা হয়েছে নাকি। মানে প্রত্যেকটা সেকশনে নতুন একটা অ্যাটেন্ডেন্স শিট দেবে। আগের অ্যাটেন্ডেন্স শিটে কোনো লাভ হয়নি, ওটা নাকি তুলে দিচ্ছে, আবার নতুন করে অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছে। সেটা আমার থেকে কালেক্ট করে, আমরা সেকেন্ড উইকে যাবো ফেব্রুয়ারি, সরি অক্টোবরে। তো তখন গিয়ে নেবো। আর এখন আমি ভাবছিলাম যে যদি ভাইফোঁটাটা অব্দি কাটানো যায় তাহলে খুব ভালো হতো। বাড়িতে ভাইফোঁটা আছে, মানে আমার নিজের বোন নেই, কিন্তু মামার বোন মেয়েরা আছে, ঠিক আছে। মামার বাড়িটাই আমার মেন আর কি। তো ওরা আছে, ওদের সাথে ভাইফোঁটা। তো ওরা সব প্রতিবার আমাকেই ভাইফোঁটা দেয়, আমার জন্যই হয়ে থাকে। কিন্তু এবারে আমার মায়ের ভাইফোঁটা আছে, সেটাও হবে না। বুঝতে পারছেন, যদি ভাইফোঁটার সময় একদিনের জন্য ফিরে যায় তাহলে ভালো হয়, আদারওয়াইজ তো গেল, কারণ যেতেই হবে। বড় চাপ, বড্ড চাপ। ফলে এখন থেকেই আমার মনে হয় সবসময় আমি এভাবেই পড়াই, যে প্রথম দিকে তোরা একটু চেপে পড়ে ফেল, যদি পরের দিকে আর কোনো চাপ থাকবে না, রিল্যাক্সে রিভিশন করে পরীক্ষা দিতে পারবি। আচ্ছা, চল আমরা এটা ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমরা 4-এর অঙ্কটা করি। একদম সেম লজিক। 4-এর প্রবলেমটা কি, যেটা সিঙ্গেলটন সেটের উপরে প্রবলেম, ঠিক আছে। 4-এরটা হচ্ছে সিঙ্গেলটন সেট। ওকে, লেট আমরা বলছি এ হচ্ছে আমাদের কোনো একটা এলিমেন্টস এক্স লিখলাম, ঠিক আছে, আমাদের কাজের সুবিধার জন্য। এক্স বিলংস টু আর, বি ফিক্সড, আরবিটারি ফিক্সড, মানে এখানে একবার এক্স ব্যবহার করলাম, অন্য জায়গায় আবার ব্যবহার করতে পারি। একটা সিঙ্গেলটন সেটের জন্য আমি কি করে মেজার বার করবো, আমি এখানে ইন্টারভাল গুলোকে নিচ্ছি এভাবে, এক্স মাইনাস 1/n, এক্স প্লাস 1/n, ঠিক আছে। তাহলে n টেন্ডিং টু ইনফিনিটি হলে এটা এক্স এর খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু এক্সটাকে কন্টেইন করছে। তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার, যখন আমি ইউনিয়ন নেব তখন এটা ওর ভেতরেই থাকবে, সবার ভেতরে এক্স আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আবার আবার একই লজিক যেটা আমরা এখানে লাগিয়েছিলাম, আবার দুদিকে মেজার রান করাচ্ছি। তাহলে এইদিকে কি আসবে, এক্সটেরিয়র মেজার, এইদিকে কি আসবে, লেন্থ, একই লজিক, এদিকে লেন্থ আসবে। এবার একটা জিনিস দেখ, খুব মন দিয়ে দেখ, আমাদের এখানে লেন্থটা কেমন, খুব কম না, খুবই সাফিসিয়েন্টলি স্মল, তাই না। এখানে তুই যখন লেন্থটা বার করছিস তখন লেন্থ কত পাচ্ছিস, রাইট হ্যান্ড পয়েন্ট, রাইট হ্যান্ড পয়েন্ট মাইনাস লেফট হ্যান্ড পয়েন্ট। হ্যালো, আমি আসতে পারবো না, আমি এখন পড়াচ্ছি, 7টা নাগাদ 8টা নাগাদ আমি পড়িয়ে উঠবো। এক্স প্লাস 1/n মাইনাস এক্স মাইনাস 1/n, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি কত হলো, 1/n প্লাস 1/n, দ্যাট ইজ 2/n, লেন্থ হচ্ছে 2/n। এবার 2/n, ঠিক আছে। এবার এখানে লেন্থের সাম নিচ্ছিস, তাই তো। তাহলে সামেশন 2টা কমন নিয়ে নে, 1/n, n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এটাই তো হবে, ঠিক আছে। এরকমই তো কিছু একটা হবে রে। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা লেন্থ হচ্ছে 1/n, 2/n, ঠিকই তো আছে মনে হচ্ছে, এক্স এক্স 2/n, ঠিক আছে, 2/n। তাহলে আচ্ছা, এটা আমি জাস্ট এটা বলছি লেন্থটা কিরকম আসবে। এবার এইরকম লেন্থ আসছে, এখানে সামেশনের ওপর লেন্থ রয়েছে, এভাবে রেঞ্জ চলছে। এবার দেখ, যখন তুই এনটাকে টেন্ডিং টু ইনফিনিটি করবি, ঠিক আছে, দেন অ্যাপ্লাই
অ্যাপ্লাইং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, যখন তুই লেন্থটাকে টেন্ডিং টু ইনফিনিটি করবি, ঠিক আছে? একটা জিনিস বোঝ, এই যে 1/n জিনিসটা এলো, তাই না? যখন এটা টেন্ডিং টু ইনফিনিটি হবে, তখন প্রথমের না হয় যোগগুলোতে কিছুটা ভ্যালু আসবে। হ্যালো, ঠিক আছে, আমি পড়াচ্ছি, আমি 8টা অবধি পড়াবো। আমি বুড়িদের বলে এসেছি আমি সত্যি যেতে পারবো না। আমি ভিডিও কল করবো না হয় পরে। হুম, তাহলে অ্যাপ্লাইং লিমিট, এখানে লিমিট লাগাচ্ছি n টেন্ডিং টু ইনফিনিটি, n টেন্ডিং টু ইনফিনিটি লিমিট লাগাচ্ছি। তাহলে এখানে যদি আমি লিমিট লাগাবো, তো একটা জিনিস ভাব, যখন আমি লিমিটটা লাগাবো কার উপরে, এনটা চলছে কার উপরে, ইন্টারভালটার উপরে, তাই না? এনটা রান করছে ইন্টারভালে, এই যে ইন্টারভালের নিচেই তো ইন্ডেক্সটা আছে, ইন্টারভালের নিচেই তো ইন্ডেক্সটা আছে, 1/n এর নিচেই আছে। একটা জিনিস বোঝ, যে যখন আমি n টেন্ডিং টু ইনফিনিটি করবো, তাহলে বেসিক্যালি ইনফিনিটি রান করবে ফার্স্ট অফ অল কোথায়, যেখানে এনটা ডিপেন্ডেন্সি আছে, এন এর যেখানে ডিপেন্ডেন্সি আছে, ভালো করে বুঝতে হবে। এখানে অনেকে সিরিজ ভেবে নেয় যে সিরিজ সামেশন 1/n, এখন 1/n সিরিজটা তো ডাইভারজেন্ট, স্যার কি করে হয়? এটা বুঝতে পারছি না, ভালো করে বোঝো। এখানে সিরিজের ওপর কোনো কাজ হচ্ছে না, কারণ তুমি যখন লেন্থের সাম নেবে তখন তুমি নাম্বারই পাবে, সত্যি কথা, কোনো অসুবিধা নেই। বাট যখন তুমি লেন্থটা এনটা রান করাচ্ছ, তখন রানটা করাচ্ছ কোথায়, এটা বুঝতে হবে। যখন তুমি এই এনটাকে রান করাচ্ছ, তখন রানটা করছে কোথায়? রানটা করছে এই ইন্টারভালের লেন্থের ওপরে, তাই না? মানে যখন তুমি বলছো এন টেন্ডিং টু ইনফিনিটি, তখন ইন্টারভালটা খুব বেশি ছোট হয়ে যাচ্ছে, খুব ছোট হয়ে যাচ্ছে, সাফিসিয়েন্টলি ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং যখন এন টেন্ডিং টু ইনফিনিটি চলছে এই ইন্টারভালে, তখন ছোট হতে হতে শুধুমাত্র একটা সময় গিয়ে সিঙ্গেলটন এক্সই পড়ে থাকছে, মানে আর কোনো লেন্থ থাকছে না। যখন এন টেন্ডিং টু ইনফিনিটি হচ্ছে, তখন একদম, কারণ মাঝখানে এক্স আছে, যখন রান করা আছে তখন ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, একদম যে ছোট, সেখানে গিয়ে ঠেকলো, একদম যে ছোট, সেখানে গিয়ে ঠেকলো, ঠিক আছে? তাহলে এখন এই জায়গাটার লেন্থ কত? এখানে অলমোস্ট একটা পয়েন্টই আছে বলতে পারিস, অলমোস্ট। তাহলে এর লেন্থটা কত? এর লেন্থ 0, তাই না? এর লেন্থ 0। ফলে এই কারণে যখন আমি তোদেরকে এটা বললাম না, যে এইখানে সিঙ্গেলটন সেটের মেজার 0 কেন? কারণ সিঙ্গেলটন সেট বেসিক্যালি একটা ইন্টারভালই, যার এন্ড পয়েন্ট গুলো সেম, যার বাউন্ডারি পয়েন্ট গুলো সেম। মানে যে কোনো সিঙ্গেলটন সেটও একটা ট্রিভিয়াল ইন্টারভাল, ইন্টারভাল অনেক রকমের হয়, তার মধ্যে সিঙ্গেলটনটা একটা টাইপ। ফলে যেহেতু যে কোনো এক্সটেরিয়ার মেজার, মানে আউটার মেজার অফ অ্যান ইন্টারভাল বা এক্সটেরিয়ার মেজার অফ অ্যান ইন্টারভাল, ওটা ওর লেন্থই হয়। ফলে এইটার লেন্থ 0ই হবে। ফলে এই কারণেই যখন তুই এটাকে ছোট করছিস, ওই লজিকটা এখানে কাজে লাগছে, ঠিক আছে? কিন্তু টেকনিক্যালি পড়তে গেলে আমাদের ওই থিওরেমটা আগে নয়, ওই থিওরেমটা অনেক পরে আছে। আমাদের সিলেবাস যেমন ভাবে বানানো হয়েছে, যেমন সিলেবাস দেখবি নন মেজারেবিলিটি অ্যাকচুয়ালি, যেটা আমি রেকর্ডেড লেকচারে দিয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি কিন্তু ক্লাস নাম্বার প্রবাবলি 10 হবে, 9-10 হবে ক্লাস নাম্বার, ওটা অ্যাকচুয়ালি, ওটা প্রথম ক্লাসে নয়, কিন্তু আমি রেকর্ডিং এ প্রথম ক্লাসে দিয়েছি। কারণ আমি তোদেরকে রেকর্ডিংটা দিয়েছি কিন্তু প্রথম ক্লাসে, কারণ আমি প্রথমেই নন মেজারেবিলিটিটা প্রথমেই আলোচনা করে রাখতে চাই, ঠিক আছে? নন মেজারেবিলিটির কনসেপ্টটা। আর তুই যখন মেজার পড়তে পড়তে না, তোর মনে হবে, প্রথমেই মনে হবে যে সবকিছুকেই, তার মানে যে কোনো রিয়েল নাম্বারের সেটকেই মাপা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আদৌ সেটা নয়, তাই আমি প্রথমেই ডাউটটা ক্লিয়ার করে রাখলাম, ঠিক আছে? আদারওয়াইজ ওই রেকর্ডিংটা অনেকটা পরে আসে, মোটামুটি 4-5টা ক্লাসের পরে আসে, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারের একদম লাস্টে আছে জিনিসটা। তো এখানে এটা অ্যাপ্লাই হলো, এটা একটুখানি অন্যরকম, কিন্তু এটাকে ভাবার ধরনটা অন্যরকম। এখানে তোমাকে লেন্থটার এন টেন্ডিং টু ইনফিনিটি, মানে তুমি লেন্থটাকে কোনো ছোট করছো। আমরা আজকে আউটার মেজার
সেটাও দেখি আলোচনা করে দেবো, হ্যাঁ, যে আউটার মেজার অফ অ্যান ইন্টারভাল ইজ ইস লেন্থ, সেটাও আমি আলোচনা করে দেবো। তার ওটা ওটা পুরোটাই কভার হয়ে থাকবে। এরপরে আসছে আমাদের ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট। বলছে এক্সটেরিয়ার মেজার a প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এক্সটেরিয়ার মেজার অফ a। প্রুফ এটা আছে, একই আইডিয়া, ডেফিনেশন লাগাতে হবে। যেটা আমি বলছি এপসিলন গ্রেটার দ্যান 0 ইমপ্লাই দেয়ার এক্সিস্ট এইটা। ঠিক আছে, এটা নরমালি ডেফিনেশন লাগানোর জন্য। দেখো ডেফিনেশনটা কেমন ভাবে অ্যাপ্লাই হচ্ছে। এইটা সেটের একটা এলিমেন্ট, তাই তো? তুমি মনে করে দেখো, যদি তোমার এটা স্মল এম হচ্ছে ইনফিমাম আর এটা হচ্ছে সেটের একটা এলিমেন্ট, ঠিক আছে? আমি যদি বলি এস লেস ইকুয়ালস টু এম প্লাস এপসিলন, এটাও তো বলা যায়। দেখো তো, যদি আমি ইনফিমামের সাথে কিছু একটা এপসিলন যোগ করে দিই, তাহলে তুমি সেইটার মাঝখানে একটা সেটের এলিমেন্ট পেয়ে যাবে। ছিল তো এটা? এটা তো ইনফিমামের প্রপার্টি, ডেফিনেশন, সরি ডেফিনেশন, যে প্রথমত ওটা ওটা লোয়ার বাউন্ড হবে, তারপরে ওর থেকে ছোট কোনো লোয়ার বাউন্ড নেই। মানে তুমি যদি ওই লোয়ার বাউন্ডের সাথে কিছু একটা যোগ করে দাও, তাহলে তুমি মাঝখানে সেটের আরেকটা এলিমেন্ট পেয়ে যাও। মনে পড়ছে নিশ্চয়ই সবার, একদম সেট সিনারে তুমি পড়েছিলে ছোটবেলাতে, ঠিক আছে? ঠিক আছে, একদম ছোটবেলাতে পড়েছিলে। তাহলে এই জিনিসটাই, এইটা সেটের একটা এলিমেন্ট, এইটা হচ্ছে আমাদের এক্সটেরিয়ার মেজার, এটা ইনফিমাম সেটের, এর সাথে আমি একটা এপসিলন যোগ করে দিলাম, এটাও তো সেই এপসিলনের প্রপার্টি। দেখ দুটো তো সেম জিনিস, কারণ এটা তো ইনফিমামই, এটা সেটের ইনফিমাম, এটা সেটের এলিমেন্ট, তাহলে ইনফিমামের সাথে কিছুটা যোগ করে দাও, বেড়ে যাবে, তাই না? মাঝে আমি একটা সেটের এলিমেন্ট পেয়ে যাবো, সেটাই লেখা হয়েছে। এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 1 দাও। ঠিক আছে, এখন নাও দেখো, যদি তোমার কাছে একটা ইন্টারভাল থেকে 2,5 এবং তার সাথে তুমি 3 যোগ করে দাও, সরি 4 যোগ করে দাও, তা তুমি কি পাবে? 6,9। ঠিক তো? তুমি এটা ইন্টারভালই পাবে। ফলে ইন্টারভালের সাথে কোনো নাম্বার যোগ করলে ইন্টারভালই হয়। তাই এখানে দেখো ইন্টারভাল ছিল, তুমি একটা নাম্বার যোগ করে দিয়েছো এক্স, তাহলে সেটাও একটা ওপেন ইন্টারভালই রয়েছে। ইন্টারভাল গুলো কাউন্টেবল ছিল, তাহলে এটাও কাউন্টেবলই থাকবে। ইন্টারভাল গুলো কাউন্টেবল ছিল, তাহলে এটাও কাউন্টেবলই থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি যে রেকর্ডিং গুলো দেখছি সেটা কিন্তু মানে কমপ্লিট করে নেবে, কারণ আমি ওর উপরে ডাউটের ক্লাস নেব। কেউ এটা ভেবো না যে রেকর্ডিং দিয়ে দিল লেখা শুকে গেল, তা নয়, কিন্তু আমি ডাউটের ক্লাস নেব। ফলে এরকম না হয় আমি ডাউটের ক্লাস নিয়েছি, তোমাদের রেকর্ডিং কমপ্লিটই হয়নি। ঠিক আছে, প্রোকাস্টিনেট করবে না, ফেলে রাখবে না একদম, যে এই কালকে দেখবো, পরশু দেখবো, 10 দিন পরে দেখবো, পিছিয়ে পড়বে। দিলাম, কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, দেখো আমরা এক্ষুনি দেখেছি
যে তুমি দিয়েছো 2 আর 5 4 যোগ করে দিয়েছো 6 আর 9 হয়েছে। এই ইন্টারভালের লেন্থ কত ছিল? 3। এই ইন্টারভালের লেন্থ কত? সেটাও 3। লেন্থের তো কোনো পরিবর্তন হবে না, রাইট? তাই লেখা হয়েছে, লেন্থ তো সেমই থাকবে। নাও তাহলে এ এখন সাবসেট অফ ইউনিয়ন অফ আইএন, তাহলে এ প্লাস এক্স কি হবে? সাবসেট অফ ইউনিয়ন অফ আইএন প্লাস এক্স, রাইট? দুদিকে এক্স দিয়ে যোগ করে দিলাম, ওকে, ঠিক আছে। এবার দুদিকে আবার সেই লজিক, দুদিকে মেজার চালিয়ে দাও। তো ডান দিকের লোকটা বলবে আমি তো লেন্থ, আমি ওর লেন্থ হয়ে গেল। এখন এই লেন্থ মানেই দুজনের লেন্থ আবার সমান, তাহলে এটা মানেই হচ্ছে আমাদের লেন্থ অফ আইএন। এখানে লিখে দাও বাই 2, বাই 2। দেখো সিম্পল, দুদিকে এক্স লাগিয়ে সাম করে দিলাম, তারপরে মেথড চালিয়ে দিলাম, একই লজিক, একটু আগেই মেথড চালিয়েছি। ডান দিকে লেন্থ হয়ে যাবে, ইউনিয়নটা সামেশনে কনভার্ট হয়ে যাবে। এখন দুজনের লেন্থ সমান হয়, তাহলে আইএন এক্স এর জায়গায় আমি আইএন বসিয়ে দিই, ঠিক আছে। ঠিক আছে, এবার এখানে দেখো এই যে লেন্থ অফ আইএন ইজ লেস ইকুয়ালস টু কত? সরি, লেস ইকুয়ালস টু কত? মেজার মানে ইনফিমাম প্লাস এপসিলন, তাই তো? সেটাই লিখেছি, বাই 1 ইনফিমাম প্লাস এপসিলন লিখে দিয়েছি, ওকে। এবার একটুখানি ডান দিক বাঁ দিক করে দাও। মেজার কখনো নেগেটিভ নাম্বার হয় না, মানে বাঁ দিকে 0 আর ডান দিকে এপসিলন, বাঁ দিকে 0 ডান দিকে এপসিলন। এখানে লেস ইকুয়ালস টু হবে, কারণ এখানে লেস ইকুয়ালস টু ছিল, ঠিক আছে। এখানে লেস ইকুয়ালস টু ছিল, তাই এখানেও লেস ইকুয়ালস টু হবে, ঠিক আছে। আমি এটাকে ডান দিকে নিয়ে চলে এলাম। এবার এপসিলন তো আরবিটারি, হোয়ার এপসিলন ইজ আরবিটারি, তাহলে এপসিলন যত ছোট, যত ইচ্ছা ছোট করা যায়, তাহলে এক্সটেরিয়ার মেজার অফ এ প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এক্সটেরিয়ার মেজার অফ এ হয়ে যাবে, এন্ড দ্য প্রুফ ইজ ডান। হ্যাঁ বলছি, মহারাজ কি চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আমার আরো আধ ঘন্টা লাগবে শেষ হতে, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল, ক্লিয়ার? এটা দেখে নাও সবার ঠিক আছে কিনা। কারো কোনো ডাউট হলে জিজ্ঞেস করবে।
ঠিক আছে, কারো ডাউট নেই তো? জিজ্ঞেস করবে তাহলে। আমরা থিওরেমটাতে চলে যাচ্ছি। The outer measure of an interval is its length. Okay. তাহলে কোনো একটা ইন্টারভালের যেটা আউটার মেজার সেটা হচ্ছে ওর লেন্থ। তাহলে প্রথমে কেস 1, প্রথমে ইন্টারভালটাকে আমি নিচ্ছি ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল এবি। Since for each epsilon greater than 0 such that a minus epsilon by 2 b plus epsilon by 2 such that a comma b belongs to a minus epsilon by 2 b plus epsilon by 2। স্বাভাবিক ব্যাপার, কারণ a minus epsilon by 2 এর বাঁ দিকে আছে আর b plus epsilon by 2 b এর ডান দিকে আছে, ফলে এটা ab কে কন্টেইন তো করবেই। সিম্পল লজিক। ঠিক আছে, আবার সেই একই লজিক দুদিকে মেজার চালিয়ে দাও। এই ইন্টারভালের নাম দিয়েছি আমরা আই, হ্যাঁ, তাই এখানে আই লিখলাম, কেউ ঘেটে যেও না, এখানে আই লিখলাম। আর ডান দিকে কি হবে? লেন্থ হয়ে যাবে a মাইনাস এপসিলন বাই 2 কমা b প্লাস এপসিলন বাই 2 এর লেন্থ। এইটা ঠিক আছে, তাই হওয়া উচিত। এখানে বি মাইনাস এপসিলন আর বি মাইনাস এ, আর এখানে লেন্থ জাস্ট রাইট হ্যান্ড পয়েন্ট থেকে লেফট হ্যান্ড পয়েন্ট বাদ দিয়ে দাও না, তাহলে বি মাইনাস এ হবে আর এপসিলন বাই 2 প্লাস এপসিলন বাই 2, কারণ এটা মাইনাস আছে, বাদ দিচ্ছ তুমি, বিয়োগ করছো, ফলে মাইনাস এপসিলনটা এপসিলন বাই 2 প্লাস এপসিলনটা বাই 2 কত হবে? এপসিলন হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল, যে কোনো এপসিলনের জন্য সত্যি হবে কারণ এপসিলনটা আরবিটারি ছিল। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস দেখো, এখানে এপসিলন তো আরবিটারি, তাই না? এপসিলন তো আরবিটারি, তাহলে এপসিলন টেন্স টু 0 নিতে পারি আমরা, তাহলে সেই ক্ষেত্রেও আমরা বি মাইনাস এই পড়ে থাকবে, কারণ যে কোনো, এটা যে কোনো এপসিলনের জন্য সত্যি বলেছি আমরা, যেহেতু আমরা এখানে বলেছি ফর ইচ এপসিলন, আর এখানে আমরা সমস্ত এপসিলনের জন্য দেখিয়েছি, তাহলে এপসিলনটাকে তুলে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ যে কোনো এপসিলনের জন্য এটাই আসবে। তাহলে আমরা বলতে পারি বি মাইনাস এপসিলন যেটা আসছে ওটা হচ্ছে লেন্থ অফ, বি মাইনাস এপসিলনটা কি? লেন্থ অফ আই, তাই না? বি মাইনাস এপসিলনটা, বি মাইনাস এটা কি? লেন্থ অফ দ্য ইন্টারভাল, এই ইন্টারভালের লেন্থই হচ্ছে বি মাইনাস এ, তাই না? সেটাই এলো। ঠিক আছে, এখানে আবার কেউ বলতে পারে দাদা একটু আগে তুমি যখন এপসিলনটা তুলেছিলে তখন এখানে তো এই দুজনকে তুমি সমান করে দিয়েছিলে, এখানে তুমি এই দুটোকে সমান করলে না কেন? আরো প্রশ্ন আসতে পারে না? তার প্রথম বক্তব্য হচ্ছে সমান যেটা হবে সেটাই আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, এখানে দুটো মেজার ছিল, দুটো রিয়েল নাম্বার ছিল, এপসিলনকে উইথড্র করেছি, দুটো রিয়েল নাম্বার সমান এসে গেছে, কোনো অসুবিধা নেই। দুটো রিয়েল নাম্বারের মধ্যে ডিফারেন্স লেস দ্যান এপসিলন এবং 0 হচ্ছে বড়, দুটো রিয়েল নাম্বারের ডিফারেন্সটা পজিটিভ নাম্বার এবং 0 হচ্ছে বড় এবং এপসিলনের চেয়ে ছোট, তাই দুটো রিয়েল নাম্বারকে আমি সমান করে দিতে পারি। কিন্তু এখানেও এটাও একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, কিন্তু প্রমাণই করতে দিয়েছে এরা সমান। এখানে তোমাকে প্রমাণটাই করতে দিয়েছে এরা সমান, মানে তুমি যদি এখানে লিখে দাও এপসিলন তুলে দিলাম ইকুয়াল হয়ে গেল, তাহলে ওই লজিকটা যখন জিনিসটা সত্যি, যখন এই থিওরেমটা হোল্ড হচ্ছে তখন এর জন্য, আর আমি থিওরেমটা এখন প্রুফ করছি, এটার মধ্যে ফারাক আছে। ঠিক আছে, লোকজন এখানেই কনফিউজড হয়ে যায়। আমরা এই যে বারবার ছোটবেলা থেকে দেখে আসছি যে এক্স মাইনাস ওয়াই এর মডিউলাস ডিফারেন্স এপসিলনের চেয়ে ছোট, তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই। এটা কখন সত্যি হয় বলতে? সবসময় সত্যি হয় না, এটা আমরা ছোটবেলা থেকে প্রচুরবার প্রুফ করেছি।
কিন্তু সবসময় সত্যি হয় না, তখনই সত্যি হয় তখনই সত্যি হয় যখন এখানে মেট্রিকটা ওয়েল ডিফাইন হয়। ঠিক আছে, এই প্রপার্টিটাকে বলা হয় এপসিলন ক্লোজনেস। এপসিলন ক্লোজড। ঠিক আছে, এপসিলন ক্লোজড, এটা তখন বলা হয়। ওকে, এটা ইন জেনারেল হয় না, এটা আমরা ধরে নিই যে এর মধ্যে মেট্রিক প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে, এর মধ্যে দুটো জিনিস নেওয়া, দুটো জিনিস একদম আলাদা নিলে আমরা কন্ট্রাডিকশন পাবো। তুই যখন তোরা দেখবি দু রকম ভাবে প্রমাণ করেছিস যে একটা সিকোয়েন্সের লিমিট ইউনিক, আইদার তুই বলেছিস এল এবং এল ড্যাশ দুটো লিমিট আছে, শেষে গিয়ে দেখিয়েছিস এল মাইনাস এল ড্যাশ এর মড লেস দেন এপসিলন, আর না হলে তোরা ধরেছিস হচ্ছে এল নট ইকুয়ালস টু এল ড্যাশ, এবং শেষে দেখিয়েছিস কন্ট্রাডিকশন। ঠিক আছে, দু রকম ভাবে প্রমাণ হয়েছে, দুটো আলটিমেটলি ইকুইভ্যালেন্ট কিন্তু আলাদা আলাদা অ্যাপ্রোচ। একটা অ্যাপ্রোচ কি তুই দুটো লিমিট বলে দিয়েছিস, সমান হতে পারে নাও হতে পারে, জানি না কি, শেষে গিয়ে আমরা দেখিয়ে দিয়েছি বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে এল মাইনাস এল ড্যাশ লেস দেন এপসিলন হয়, মডিউলাস ভ্যালুটা দিয়ে আমি বলে দিয়েছি এল ইকুয়ালস টু এল ড্যাশ। আর অনেকে আবার এটা করেছে যে প্রথমেই ধরে নিয়েছে এল এবং এল ড্যাশ আলাদা, একটা কন্ট্রাডিকশন নিয়ে এসেছে যে সিকোয়েন্সের এন এন গ্রেটার দেন কে এর জন্য, কে ওয়ান এর জন্য এতগুলো রয়েছে, কে ওয়ান এর পর থেকে কোটি কোটি পয়েন্ট এল এর নেবারহুডে রয়েছে, আবার কে টুর পর থেকে কোটি কোটি পয়েন্ট এল এল ড্যাশের নেবারহুডে রয়েছে। তাহলে কে ওয়ান কে টুর মধ্যে কেউ একজন ছোট বড় হবে, যে বড় তারপর থেকে সমস্ত পয়েন্ট এল এও আছে আবার এল ড্যাশেও আছে, কি করে সম্ভব? একটা পয়েন্ট দু জায়গায় থাকতে পারে না, কন্ট্রাডিকশন। দুভাবে দেখিয়েছো তোমরা, দুভাবে দেখিয়েছো, দুটো অ্যাপ্রোচই ছিল। কিন্তু এই অ্যাপ্রোচটা কখন ছিল? যখন এই অ্যাপ্রোচটা কখন ছিল? এই এল এবং এল ড্যাশ আলাদা, যা ইচ্ছা হতে পারে লেস দ্যান এপসিলন, যখন তোমরা বলেছো, যখন একটা কন্ট্রাডিকশন প্রেজেন্ট থাকে যে এটা যদি আলাদা না হয়, মানে যদি এটা আলাদা হয় তাহলে একটা কন্ট্রাডিকশন আসবে, যখন এটা ছিল তখনই তুমি এটা করতে পেরেছো। আবার একবার বলি, একটু কনফিউজিং হয়ে যেতে পারে, প্রথম থেকে বলছি, প্রথম থেকে বলছি। তোমাদের কাছে কি ছিল? এল এবং এল ড্যাশ সিকোয়েন্সের দুটো লিমিট পয়েন্ট আছে, তোমরা দেখিয়ে দিলে এল মাইনাস এল ড্যাশ এর মডিউলাসটা লেস দ্যান এপসিলন, এবং আলটিমেটলি প্রমাণ হলো এল ইকুয়ালস টু এল ড্যাশ। ঠিক আছে, আর একটা অ্যাপ্রোচ কি ছিল? তুমি প্রথমেই ধরে নিলে লিমিট দুটো আলাদা, ফলে কি হবে? সিকোয়েন্সের কিছু পয়েন্ট এন গ্রেটার দেন কে ওয়ান এর জন্য এল এর নেবারহুডে থাকবে, আর সিকোয়েন্সের কিছু পয়েন্ট এন গ্রেটার দেন কে টুর জন্য এল ড্যাশের নেবারহুডে থাকবে। এখন কে ওয়ান কে টু দুটো ন্যাচারাল নাম্বার, তাদের মধ্যে কেউ একজন বড় ছোট হবে, তাহলে সমস্ত এন যারা কে টুর চেয়ে বড়, সাপোজ কে টুটা বড়, তারা সবাই, তাহলে কে টুর চেয়ে বড় মানে কে ওয়ান এর চেয়েও বড়, তাহলে এরা সবাই এল এবং এল ড্যাশ দুজনের মধ্যেই থাকবে, কিন্তু এল এবং এল ড্যাশ আলাদা, ফলে ওদের নেবারহুডটাও আলাদা, ফলে দুজনেই আলাদা। একটা পয়েন্ট কোনো একটা পয়েন্ট আছে সিকোয়েন্স যাবত এক্স এন, এইটা একবার এল এর নেবারহুডেও আছে, একবার এল ড্যাশের নেবারহুডেও আছে, এবং নেবারহুড দুটো সম্পূর্ণ আলাদা, কি করে হয়? কন্ট্রাডিকশন। ফলে দু রকম অ্যাপ্রোচ তোমাদের কাছে ছিল। ঠিক আছে, এবং এই দুটো অ্যাপ্রোচই ইকুইভ্যালেন্ট, সেম বক্তব্য বলে, এবং একটা হচ্ছে বলে অন্যটা হয়। ঠিক আছে, তুমি যদি বলো যে এল এবং এল ড্যাশ দুটো লিমিট আছে, সমানও হতে পারে নাও হতে পারে, যদি তুমি জোর করে মনে মনে ভাবতে চাও সমান নয়, সঙ্গে সঙ্গে তুমি কন্ট্রাডিকশনটা পাবে। ফলে ওই কারণের জন্য এইটা হোল্ড হয়, যেহেতু আলাদা নিলে কন্ট্রাডিকশন আসবে, সেই কারণের জন্য এল এবং এল ড্যাশের ডিফারেন্সটা লেস দেন এপসিলন। ওখানে তোমরা ওই মিনিমাম নিয়ে নিতে, একটা ম্যাক্সিমাম নিয়ে নিতে, দিয়ে সেখান থেকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লেখাতে এল মাইনাস এক্স এন প্লাস এল এক্স এন মাইনাস এল ড্যাশ লেস দেন এপসিলন বাই টু, এপসিলন বাই টু, মানে এল মাইনাস এল ড্যাশ লেস দেন এপসিলন, দিয়ে তুমি প্রমাণ করে দিতে এল ইকুয়ালস টু এল ড্যাশ। কিন্তু তুমি এই যে এই জিনিসটা লিখতে, তুমি বলতে যে সিকোয়েন্সের দুটো লিমিট পয়েন্ট আছে, এবং সেই লিমিট পয়েন্টের নেবারহুডে কিছু মালপত্র রয়েছে, এবং ডিফারেন্সটা লেস দ্যান এপসিলন বাই টু, তুমি যদি বলতে যে লিমিট পয়েন্ট দুটো আলাদা আলাদা, সঙ্গে সঙ্গে সমস্যা আসতো কন্ট্রাডিকশনে। ফলে দুটো জিনিস একই কথা বলে, এবং এই প্রপার্টিটাকে বলা হয় এপসিলন ক্লোজনেস। এই প্রপার্টিটাকে বলা হয় এপসিলন ক্লোজনেস বা এপসিলন ক্লোজ। এপসিলন কাছাকাছি আছে, এপসিলন কাছাকাছি। ঠিক আছে, অনেকে বলে এপসিলন কাছাকাছি, দুজন পয়েন্ট এপসিলন দূরত্বে আছে, এপসিলনের কাছাকাছি আছে, তার মানে কি এপসিলন ক্লোজ। এর প্রপার্টির নাম হচ্ছে এপসিলন ক্লোজ।
ফলে এই যখন একটা কন্ট্রাডিকশন এক্সিস্ট করছে তখনই তুমি অন্যটাকে ইউজ করতে পারো, এবং এইটা এক্সিস্ট করছে বলে তুমি এইটাকে ইউজ করতে পারো, আবার দ্বিতীয়টা এক্সিস্ট করছে বলে তুমি প্রথমটাকে ইউজ করতে পারো, মিউচুয়ালি করেসপন্ড করে। কিন্তু এখানে তুমি যদি বলতে চাও যে আমি তো এপসিলনটাকে তুলে দেবো, এই দুজনকে এক করে দেবো, হবে না। কেন? কারণ এই থিওরেমটা এখানে এক্সিস্ট করছিল বলে তুমি এপসিলন তুলে দিয়েছো, দুটো মেজারের মধ্যে ডিফারেন্স লেস দ্যান এপসিলন এসে গেছে, কারণ মেজার গুলো আলটিমেটলি এই লেন্থের দ্বারাই ডিফাইন হচ্ছিল। ঠিক আছে, এবার যেহেতু ইন্টারভালের লেন্থ মানে হচ্ছে ইন্টারভালের মেজার, ফলে ওখানে থিওরেমটা ছিল বলে তুমি ওটা ইউজ করতে পেরেছো। এখানে তোমার কাছে থিওরেমটাই প্রুফ করতে হচ্ছে, ফলে তুমি এখানে এপসিলনের আরবিটারিনেস এভাবে ইউজ করতে পারবে না। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এপসিলন আরবিটারি বলে সব জায়গায় সেম করে দিই, ইকুয়াল করে দিই, লেস দ্যান করে দিই, তা হয় না। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের আইডিয়া আসে। যেমন এখানে আমি এপসিলনটাকে তুলে দিলেও এটা লেস ইকুয়াল থেকে যাবে, কারণ সমস্ত এপসিলনের কথা বলা হচ্ছে। হতেই পারে খুব ছোট একটা এপসিলন আছে যার জন্য এটা বড় হয়ে যায়, আবার খুব বড় এপসিলনের জন্য এটা সেম হয়ে যায়। তুই কোন এপসিলনটা তুলছি তুমি জানো না। ঠিক আছে, খুব বড় একটা এপসিলন আছে তার জন্য এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হয়, এবার সেটাকে তুলে নিলে ইকুয়াল হয় হয়তো। আবার খুব ছোট এপসিলন আছে যার জন্য ইকুয়ালটা বেড়ে যাচ্ছে, ইকুয়াল হতে পারছে না, সেটাও হতে পারে। এবার এক্স্যাক্টলি কেমন এপসিলন কেউ জানে না, সেটা কখন জানতে পারবে? যখন তোমার কাছে থিওরেমটা হাতে থাকবে। এখন তুমি এই থিওরেমটাই প্রুফ করছো, ফলে থিওরেমটা হাতে নেই, ফলে তুমি বলতে পারবে না কোন এপসিলন তুলছো, বড় না ছোট না মেজো না সেজো। তাই আমাদের এক্স্যাক্টলি লেস ইকুয়াল টুই রাখতে হবে। ঠিক আছে, এবং তুমি যদি পরীক্ষার হলে ভুল করে এখানে ইকুয়াল টু দিয়ে আসো, তুমি কোনো নম্বর পাবে না। ঠিক আছে, এবং লোকজন সেই কাজটা করে এবং তারপরে বলে যে এখানে তো ইকুয়াল টু ছিল। ঠিক আছে, সেটা কিন্তু আইডিয়াটা নয়। এখানে ইকুয়াল টু থাকার রিজন আছে, আর এখানে ইকুয়াল টু না থাকার রিজন আছে। ঠিক আছে, ফলে যে কোনো জায়গা থেকে এপসিলন তুলে দিলেই হলো না, আগে জানতে হবে এপসিলন তোলার জন্য তোলার মতো আমাদের কাছে ক্রাইটেরিয়া আছে কিনা। ঠিক আছে, এখানে এপসিলন তোলার ক্রাইটেরিয়াটাই আমি প্রুফ করতে চাইছি, ফলে আমি এপসিলন তুলবো কি করে? পারবো না। এক নাম্বার, দেখো যেটা বললাম সেটা একটু ভেবে দেখতে পারো, এই লজিকটা দিয়ে যেটা আমি এখানে বলেছি। এটা ছোটবেলা থেকেই আছে, কিন্তু ছোটবেলা থেকে আমি এপসিলন ক্লোজনেস সব সময়তেই পড়াই। ঠিক আছে, কারণ তুমি চাও এটা পড়তে চাইলে টেরেন্স টাও এর বইতে এটা এপসিলন ক্লোজনেস ব্যাপারটা আছে, অ্যাক্সিওমেটিক সেট থিওরি। তোমাদের ম্যাথামেটিক্যাল লজিক তো অনেকেরই ছিল, বলে ম্যাথামেটিক্যাল লজিকেই এপসিলন ক্লোজনেস আছে, ম্যাথামেটিক্যাল লজিকে আছে, অ্যাক্সিওমেটিক সেট থিওরি আছে, অ্যাক্সিওমেটিক প্রুফ থিওরি আছে, অ্যাক্সিওমেটিক সেট থিওরি, অ্যাক্সিওম অফ চয়েস, তারপরে অ্যাক্সিওম অফ কনস্ট্রাকশন, অ্যাক্সিওম অফ এক্সিস্টেন্স, এরকম প্রচুর কিছু আছে। ঠিক আছে, তারপরে অ্যাক্সিওমেটিক প্রুফ থিওরি, কি করে প্রুফ করতে হয়, প্রচুর ব্যাপার স্যাপার আছে, ততদূর না জানলেও চলবে। ঠিক আছে, আমি বলে দিলাম, যেটুকুনি বললাম সেটুকুনি জানো আপাতত। ঠিক আছে, পরে না হয় আলোচনা করা যাবে কোনো সুন্দর দিনে। টার্গেট, এবার আমাদের দেখাতে কি হবে? আমরা দেখিয়ে দিয়েছি যে এইটা লেন্থের থেকে ছোট বা সমান। এবার আমাদের দেখাতে হবে উই নিড টু শো দ্যাট, এইটা এর চেয়ে বড় বা সমান, তাহলে এই সমস্যা মিটে যাবে। তাহলে আমরা আবার ধরে নিচ্ছি এপসিলন গ্রেটার দেন 0, তাহলে দেয়ার এক্সিস্ট এইটা একই লজিক, ইনফিমামের চেয়ে ইনফিমামের সাথে একটা এপসিলন যোগ করে নিলে বেড়ে যায়। এত এক্ষুনি এতগুলো জিনিস ব্যাখ্যা হয়েছে, সিম্পল জিনিস লিখেছি আমি, এতক্ষণ ধরে এটার উপরেই কাজ হচ্ছে। এখন যেহেতু ক্লোজড ইন্টারভাল এ বি হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট কেন? কারণ ক্লোজড এবং বাউন্ডেড বলে, বাই হেইনি বোরেল ক্রাইটেরিয়া। হেইনি বোরেল থিওরেমটা হচ্ছে কম্প্যাক্ট ইফ এন্ড অনলি ইফ ক্লোজড এন্ড বাউন্ডেড। এটা কোথায় হয়? ইউক্লিডিয়ান স্পেসে হয়, এটাও সব জায়গায় হয় না, এটা ইউক্লিডিয়ান মেট্রিক স্পেস গুলোতে হয়, মানে R2 R3 R4, যেখানে ইউজুয়াল মেট্রিক আছে। র্যাশনাল নাম্বারের ক্ষেত্রেই তুমি যদি র্যাশনালের উপর যদি মেট্রিক স্পেস বানাও, সেখানে কিন্তু আর ক্লোজড এন্ড বাউন্ডেড মানে কম্প্যাক্ট নয়। ঠিক আছে, ওটা ব্যাপার আছে, সব জায়গায় এটা খাটে না, সব জায়গায় ক্লোজড এন্ড বাউন্ডেড মানে কম্প্যাক্ট লিখে দিয়ে আসবে না। ঠিক আছে,
রেশনাল ওপর খাটে না, শুধুমাত্র আর এন এ খাটে। হেইনি বোরেল ক্রাইটেরিয়া অ্যাজ এ বি ইজ কম্প্যাক্ট। ওকে, দেওয়া আছে। তাহলে কম্প্যাক্ট মানে কি? কম্প্যাক্ট মানে এর যে কোনো ওপেন কভারের ফাইনাইট সাব কভার আছে, এটাই তো কম্প্যাক্টনেসের বক্তব্য। যে কোনো ওপেন কভারের ফাইনাইট সাব কভার আছে। আচ্ছা সবাই একবার হাত তোলো, দেখো ওই দেখো গুগল মিটে হাত আছে, ওখানে হাত তুলে দেখাও তো। গুগল মিটে হাত আছে তো নাকি? হাত লাইক কিছু তো একটা আছে, কিছু আছে। তো কিছু একটা করে বোঝাও যে তোমরা সবাই কম্প্যাক্টনেস জানো কি জানো না। যে জানো না সে বলবে, বাকিরা যারা জানো তারা আঙুল টাঙুল যা পারবো তুলবে, ঠিক আছে? যারা জানো, যারা জানো না তারা কিন্তু বলবে, ঠিক আছে? তাহলে আমি কম্প্যাক্টনেস নিয়ে এখন কিছু বলবো না, কারণ কম্প্যাক্টনেস বেসিক্যালি আমাদের টপোলজির সেকেন্ড সেমিস্টারে আছে, ঠিক আছে? অ্যাপ্লাইডদেরও সেকেন্ড সেমিস্টারে আছে, পিওরদেরও সেকেন্ড সেমিস্টারে আছে। বাকিরা কেউ জানো না? তিনজন ছাড়া? জানে স্যার, ঠিক আছে, জানে স্যার হলেই হবে। তাহলে কম্প্যাক্টনেস মানে কি? আরবিটারি ওপেন কভারের ফাইনাইট সাব কভার। একটা র্যাপিং পেপার কিনছো, র্যাপিং পেপারকে তুমি ছোট করে কেটে ফেললে, ছোটটা যদি ঢেকে দেয় তাহলে গোড়া সেটটা হচ্ছে কম্প্যাক্ট, না হলে কম্প্যাক্ট না। ওই গল্প আছে, আমার একটা গল্প আছে, পরে তোমাদের বলবো। তা এটা ফাইনাইট সাব কভার। তাহলে আমরা ফাইনাইট সাব কভার, আমার কাছে অলরেডি এটা কভার ছিল, এটা হচ্ছে অলরেডি এর কভার, তাহলে এটা ফাইনাইট সাব কভার থাকবে। কে 1 থেকে এন অবধি ফাইনাইট সাব কভার, ঠিক আছে? বি ফিক্সড। এখানে ওই কম্প্যাক্টনেস এর বক্তব্যটা একটু লিখে নাও। ফর এ ফাইনাইট সাব কালেকশন, ওই কভারেরই সাব কভার তো, তাই সাব কালেকশন, সাব কালেকশন আই এন কে for the countable collection n, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট ওই আইএন এর থেকে এইটা থেকে এইটার কভার থেকে সাব কভার বানালাম, তাই লিখতে হয়, লিখেছি, ঠিক আছে? এবার এবার আমরা একটুখানি এর ওপরে লেন্থ লাগাবো, এর ওপরে মেজারটা চালাবো। হ্যাঁ, এই জিনিসটার ওপরে আমি মেজারটা চালাবো। ওই বাঁদিকে এর ওপরে মেজার মানে কি? দুদিকেই লেন্থ, এটাও ইন্টারভাল, এটাও লেন্থ, এটাও ইন্টারভাল, এটাও লেন্থ, ইউনিয়ন সামেশন হয়ে যাচ্ছে, একই লজিক। এইখানে ক্যাপিটাল এন অবধি নেওয়া হয়েছে, তাই না? আর এটা কি ইনফিনিটি অবধি। তো ক্যাপিটাল এন অবধি যতটা লেন্থ হবে, ইনফিনিটি অবধি তার লেন্থ তো অনেক বেশি হবে না? এটা 1 থেকে ইনফিনিটি। হ্যাঁ, আমি শুধু এন লিখছি মানে 1 থেকে ইনফিনিটি অবধি লিখছি, শুধু এন মানে 1 থেকে ইনফিনিটি, একদম ইনফিনিটি অবধি, পুরো যত যত ন্যাচারাল নাম্বার আছে সবার জন্য। তো এখানে প্রথম 10টার সাম, লেন্থের সাম হয়েছে, এখানে কোটিটার হয়েছে, স্বাভাবিকভাবে কোটিটা তো বেশিই হবে, কোটিটা বেশিই হবে। আর এটা আবার এর থেকে বেশি হবে, ঠিক? এটা কোত্থেকে এলো? এইখানে। এটাকে 1 নাম্বার নাম দিয়ে রাখতে পারো, এটাকে এ নাম দিয়ে রাখতে পারো, এ। এইখানে এই যে জিনিসটা আমাদের কাছে ছিল, এখানে ইকুয়েশন নাম্বার এ করে দাও, বাই এ, ঠিক আছে? এই জিনিসটা এর থেকে ছোট, ওকে? where epsilon is arbitrary। এটা হলো লেন্থ অফ এ বি বেসিক্যালি, ঠিক আছে? ঠিক আছে, এখন 2 এ 2 এ 4, অলরেডি আমরা প্রমাণ করে রেখেছি উল্টোটা। এখন সোজাটাও, তাহলে কম্বাইনিং 1 and 2,
প্রুফ ডান। প্রুফ ডান মানে ক্লোজড ইন্টারভালের জন্য হলো, কেস কমপ্লিট হয়নি কিন্তু। হ্যাঁ, এর ওপেন ইন্টারভালের কেস আছে একটা। দেখে না, আরো দুটো কেস আছে, একটা ওপেন ইন্টারভাল, একটা ক্লোজড ইন্টারভাল, আর একটা যে কোনো ইন্টারভাল। যে কোনো ইন্টারভাল মানে যে কোনো, মানে বেসিক্যালি যে কোনো ইন্টারভাল মানে হচ্ছে, দেখো এখানে যে ক্লোজড ইন্টারভাল নিয়েছো না, আবার ওপেন ইন্টারভাল নেবে, এদেরকে বলা হয় ফাইনাইট ইন্টারভাল। হ্যাঁ, এদেরকে বলা হয় ফাইনাইট ইন্টারভাল। ঠিক আছে, ফাইনাইট ইন্টারভাল। ফাইনাইট কেন? কারণ এদের লেন্থটা ফাইনাইট, এদের বাউন্ডারি পয়েন্ট গুলো ফাইনাইট নাম্বার। এখন এই ইন্টারভালও তো আছে, এই ইন্টারভালও আছে, তো এরাও তো, এদেরকেও তাহলে মাপা যায়। তার জন্য তিনটে কেস, একটা ওপেন ইন্টারভালের জন্য, একটা ক্লোজড ইন্টারভালের জন্য, আর একটা যে কোনো ইন্টারভালের জন্য। আচ্ছা, ওপেন ইন্টারভালেরটাও আমরা একটা কাজ করি এই প্রুফটাতে, এই কেস টুতে না আমি যে কোনো ফাইনাইট ইন্টারভাল লিখে দিচ্ছি। তাহলে দেখ, আমাদের আর একটা কেস, একটা করোলারি বেঁচে যাবে। যদি আমি এখানে কেস টুতে লিখি লেট আই বি এনি ফাইনাইট ইন্টারভাল, এটা যদি আমি লিখি তাহলে কি হলো, ওপেন ইন্টারভাল তো এর মধ্যে চলেই আসবে, এই সেমি ক্লোজ গুলো চলে এলো, তাই না? এরাও চলে এলো, সেমি ওপেন বা সেমি ক্লোজ ক্লোপেন ইন্টারভাল গুলো চলে এলো। তাহলে আমাকে একটা করোলারি তৈরি করতে হবে না, একদম এই কেস টুতে ওপেন ইন্টারভাল হয়ে যাচ্ছে, আবার ক্লোপেন ইন্টারভাল গুলো হয়ে যাচ্ছে, ক্লোপেন গুলো হয়ে যাচ্ছে, সবই হয়ে যাবে, একটা করোলারি করতে হবে না। ঠিক আছে, ফলে কেস টুটা তোরা লেখ আই বি এনি ফাইনাইট ইন্টারভাল। ঠিক আছে, আবার তো আগে প্রথমটা দেখে নে, কারণ আমাদের প্রথম যে কেসটা আছে না, সবাই স্ক্রিনটাকে একটু পিঞ্চ করে নেবে। ঠিক আছে, স্ক্রিনটা গুগল মিটে পিঞ্চ করা যায়, দুটো আঙুল দিয়ে পিঞ্চ করে নেবে, পিঞ্চ করে আহ, এই কেসটা দেখে না, কারণ এই কেসটার উপর ডিপেন্ড করে আমরা বাকি কেসগুলো করব, এই কেসটার উপর ডিপেন্ড করে আমরা বাকি কেসগুলো করব। ঠিক আছে, আমরা যে কোনো ফাইনাইট ইন্টারভেলের জন্য প্রুফটা করছি এখন। গিভেন epsilon greater than 0 there exists a j subset of I such that j is a closed interval। দেখ যে কোনো ইন্টারভালের ভেতরে, সেটা যে কোনো হোক, ওপেন ইন্টারভাল, ক্লোপেন হোক, ক্লোজড হোক, ওর ভেতরে তো আমরা ছোট ক্লোজড ইন্টারভাল তৈরি করতে পারি, পারি তো। তাহলে এখানে আমাদের কাছে ক্লোপেন ইন্টারভাল আছে এ এবং বি, আমি এর ভেতরে একটা ছোট্ট ইন্টারভাল তো বানাতে পারি, এরকম বানাতেই পারি, কোনো অসুবিধা নেই। তা আমি বলছি সেরকম ইন্টারভালটা হচ্ছে আমাদের জে, তাহলে জে ইজ আ ক্লোজড ইন্টারভাল। Closed interval such that
লেন্থ অফ জে হচ্ছে গ্রেটার দ্যান লেন্থ অফ আই মাইনাস এপসিলন। এটার অর্থটা কি? এটার অর্থটা যে ছবিটা এঁকেছিলাম এক্স্যাক্টলি সেটাই। তোর কাছে এরকম একটা ইন্টারভাল দেওয়া রয়েছে, তাহলে আমি যেটাকে নেব জাস্ট এর গা ঘেঁষে একটা ক্লোজড ইন্টারভাল। মানে তার মানে এটা কি? তার মানে এই ক্লোজড ইন্টারভালের লেন্থ এবং এই যে কোনো ইন্টারভাল আই এর লেন্থ অলমোস্ট সেম। ফলে যদি আমি এই আই এর লেন্থ থেকে আমি একটা ছোট্ট এপসিলন বাদ দিয়ে দিই, আই এর লেন্থ থেকে একটা ছোট্ট এপসিলন বাদ দিয়ে দিই, তাহলে সেটা লেন্থ অফ যেটা তার থেকে বড় হয়ে যায়। ঠিক আছে? জে এর যেটা লেন্থ সেটা আই এর লেন্থ থেকে একটা ছোট্ট এপসিলন বাদ দিলে বড় হয়ে যায়। মানে বেসিক্যালি তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আই এর লেন্থ আর জে এর লেন্থ অলমোস্ট সেম, এইভাবেই আমরা নিচ্ছি। আই এর লেন্থ এবং জে এর লেন্থ অলমোস্ট সেম। তাহলে যদি আমি আই এর লেন্থ থেকে একটু এপসিলন বাদ দিয়ে দিই, তাহলে সেটা জে এর লেন্থ তার থেকে বড় হয়ে যায়, মানে অলমোস্ট সেম লেন্থের। ঠিক আছে? অলমোস্ট সেম, সেমই বলছি না, অলমোস্ট সেম, কারণ জে আই এর সাবসেট, অলমোস্ট সেম। তাহলে দ্যাট ইজ length of I less than epsilon is less than length of J. এটা কি ঘুরিয়ে লিখলাম? জাস্ট ঘুরিয়ে লিখেছি, আর কিছু করিনি। ইজ ইকুয়াল টু এক্সটেরিয়ার মেজার অফ জে, কারণ আমরা এক্ষুনি যেটা ক্লোজড ইন্টারভাল ছিল, ক্লোজড ইন্টারভালের ক্ষেত্রে আমরা প্রুফ করে দিয়েছি যে এক্সটেরিয়ার মেজার হচ্ছে ওর লেন্থ। ক্লোজড ইন্টারভালের জন্য আমরা জিনিসটা প্রমাণ করে দিয়েছি। ঠিক আছে? লেস ইকুয়াল টু, নিচে লিখছি, হ্যাঁ এইটার পরে এরপরে লিখছি, এরপরে লিখছি, হ্যাঁ তোমাদের খাতায় জায়গা থাকলে খাতার ডান দিকে লিখবে। লেস ইকুয়াল টু এক্সটেরিয়ার মেজার অফ আই। সত্যি কথা না? কারণ কারণ দেখ, যে হচ্ছে আই এর চেয়ে ছোট, তাহলে আমরা এক্ষুনি প্রপার্টি দেখেছি, তাহলে মেজার অফ জে মেজার অফ আই এর থেকে ছোট বা সমান হবে। ঠিক, এক্ষুনি আমরা প্রুফ করেছি প্রপার্টি গুলোতে, সেটা লাগালাম। ঠিক, এখন দেখ একটা সেট, একটা ইন্টারভাল, বেসিক্যালি একটা সেট, সেটা তার ক্লোজারের সাবসেট। তো যে কোনো ইন্টারভাল তার ক্লোজারের সাবসেটই হয়, যে কোনো সেট তার ক্লোজারের সাবসেট, তাহলে যে কোনো ইন্টারভাল তার ক্লোজারের ইন্টারভাল থেকে ছোট হবে। এখন এইটা এর উপরে আবার যদি আমরা মেজার লাগাই, যে একই বক্তব্য, এ সাবসেট অফ বি মেজার অফ এ সাবসেট অফ লেস ইকুয়ালস টু মেজার অফ বি এক্সটেরিয়র মেজারের প্রপার্টি, তাহলে এখানে আই বারের চেয়ে ছোট, তাহলে এক্সটেরিয়র মেজার অফ আই লেস ইকুয়ালস টু এক্সটেরিয়র মেজার অফ আই বার হবে। তাহলে আমি লিখতে পারি এখানে লেস ইকুয়ালস টু এক্সটেরিয়র মেজার অফ আই বার। ঠিক, এখন আই একটা যে কোনো ফাইনাইট ইন্টারভাল, মানে কেমন? এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। এদের ক্লোজার গুলো কি? এর ক্লোজার হচ্ছে ক্লোজড ইন্টারভাল এবি, এর ক্লোজার কি? ক্লোজড ইন্টারভাল এবি, এর ক্লোজার কি? ক্লোজড ইন্টারভাল এবি। কারণ বাউন্ডারি পয়েন্ট গুলো এর ভেতরে চলে আসে, বাউন্ডারি পয়েন্ট গুলো লিমিট পয়েন্ট হয়, এর ভেতরে চলে আসে, সবাই ক্লোজড ইন্টারভাল হয়ে যাবে। এখন ক্লোজড ইন্টারভালের লেন্থ হচ্ছে তার মেজার, তাহলে এইটা বেসিক্যালি ক্লোজড ইন্টারভাল লেখা হয়েছে। আই ক্লোজার হচ্ছে ক্লোজড ইন্টারভাল, তাহলে এখানে লিখতে পারি লেন্থ অফ আই বার, কারণ ক্লোজড ইন্টারভাল এটা, দিস ইজ আ ক্লোজড ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল। এখন এটা তুই লক্ষ্য কর, এর লেন্থ আর এর লেন্থ সেম তো, ওপেন এবি আর ক্লোজড এবি লেন্থ তো সেম, ওপেন এবি আর ক্লোজড এবি লেন্থ তো সেম, এইটারও তো লেন্থ সেম, তিনজনের লেন্থ সেম। তাহলে ইকুয়ালস টু এর নিচে, এর নিচের লাইনে, এর সাথে ইকুয়ালস টু দিয়ে লেন্থ অফ আই লিখতে পারি, কারণ একটা ইন্টারভালের ক্লোজার আর সেই ইন্টারভালের লেন্থ দুজনেই সেম হয়, সব ইন্টারভাল গুলো ফাইনাইট ইন্টারভাল, আলটিমেটলি এরা দুজন সেম। এর পরের লাইন আমার এখানে জায়গা নেই বলে নিচে নিচে লিখছি, হ্যাঁ
তোরা পাশে পাশে লিখবি, ঠিক? তাহলে এখান থেকে আমরা প্রমাণ করে দিলাম লেন্থ অফ আই মাইনাস এপসিলন। যাই হোক, লোকজন মেসেজ টেসেজ করছে, মনের মধ্যে একটু আনন্দ হচ্ছে যে বুঝতে পারছিস। বাকিরাও বলবি, হ্যাঁ, বুঝতে না পারলেও বলবি, বুঝতে পারলেও বলিস। বুঝতে পারলে আমি একটু মোটিভেট হব যে হ্যাঁ অ্যাটলিস্ট আমি বোঝাতে পারছি, ঠিক আছে? তাহলে এখানে এবার আমরা এই তিনটে জিনিস শুধুমাত্র লিখছি এর মধ্যে থেকে, এইটা লিখছি, এটা নিচ্ছি আর এটা নিচ্ছি, ঠিক? এই তিনটে জিনিস নিলাম। এখানে স্ট্রিক্টলি ইনইকুয়ালিটি ছিল, তো এখানে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি দিয়েছি। এখানে লেস ইকুয়াল টু ছিল, এখানে লেস ইকুয়াল টু দিয়েছি। ভালো করে সবগুলো দেখে নে, ঠিক আছে? ঠিক আছে, আমি এই তিনটে জিনিস এখান থেকে নিয়েছি, এইটা, এটা এবং এটা। এখানে স্ট্রিক্টলি লেস ছিল, তাই এখানে আমরা স্ট্রিক্টলি লেস করেছি। এখানে লেস ইকুয়াল টু ছিল, তাই আমি লেস ইকুয়াল টু করেছি। where epsilon is arbitrary। এবার দেখো এই এক্সটেরিয়ার মেজারটা এর থেকে ছোট, আর লেন্থের থেকে এপসিলন বাদ দিলে এটা বড় হয়ে যায়। তার মানে বেসিক্যালি কি, এখানে ওই বলতে পারিস ইনফিমামের প্রপার্টি লাগিয়ে দেওয়ার মতো। তাহলে আলটিমেটলি এরা দুজন সমান হয়ে যাবে। নরমালি লেস ইকুয়ালস টু হয়, কিন্তু যখনই তুই এই লেন্থ থেকে এপসিলন বিয়োগ করে দিলি তখন স্ট্রিক্টলি বড় হয়ে যাচ্ছে। তার মানে এটা কি, তার মানে এপসিলনটাকে তুলে নিলে সমান হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হয়ে গেল প্রথম সেকশন। কেস নাম্বার 2 প্রমাণ হয়ে গেল। কেস নাম্বার 1 কে ইউজ করে প্রমাণ হয়েছে। এখানে কেস নাম্বার 1 প্রমাণ হয়েছে, এই জায়গাতে কেস নাম্বার 1 আছে। কেস 1, এখানে এটা যেটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে সবার, বুঝতে পারছিস তো? এবার আসছি কেস 3 তে। কারো তার কেটে গেলে বলিস। আমরা বলছি আই বি এনি ইনফাইনাইট ইন্টারভাল। ইনফাইনাইট ইন্টারভাল মানে কি, এ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এ ক্লোজড, এ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এ ক্লোজড, এসব, ঠিক আছে? যত রকমের ইন্টারভাল তুই ইনফাইনাইট লেন্থের বানাতে পারিস সবাই, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিও আছে, ঠিক আছে? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সবাই আছে। ওকে, ইনফাইনাইট ইন্টারভাল। ওকে, আবার সেই আগের মতো যে সাবসেট অফ আই, যে কোনো ইন্টারভালের ভেতরে আমরা ক্লোজড ইন্টারভাল বানিয়ে নেবো, যে হচ্ছে সেই ক্লোজড ইন্টারভাল। যেখানে লেন্থ অফ জে হচ্ছে আমাদের কে। এগুলো সাচ দ্যাট সাইন, হ্যাঁ সাচ দ্যাট, এগুলো সাচ দ্যাট সাইন, ঠিক আছে? অন্য কেউ কিছু ভেবে নিস না। এগুলো সাচ দ্যাট সাইন। এখন দেন কে ইকুয়ালস টু লেন্থ অফ আই।
সরি লেন্থ অফ জে, আমি ভুল লিখেছি, জে। কে হচ্ছে লেন্থ অফ জে, যে ক্লোজড ইন্টারভাল, ফলে কেস 1 বলছে ক্লোজড ইন্টারভালের যেটা লেন্থ সেটাই হচ্ছে তার এক্সটেরিয়র মেজার, এটা কেস 1। হ্যাঁ বল। এই তো বাড়িতে পড়াচ্ছি। 8টা না, হ্যাঁ শুভ বিজয়া, আমি আমার 8টা নাগাদ পড়ানো শেষ হয়ে যাবে। হ্যাঁ। আর সৌভিক বলছিল একবার যাবে তো তোর ওখানে, তো ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, এইটা পেয়ে গেলাম। ওকে, এখন যে আই এর সাবসেট, ফলে তার এক্সটেরিয়র মেজারটা ছোট হয়ে যাবে, একদম প্রপার্টি লাগালাম। তাহলে আমি এখানে আলটিমেটলি কি পাচ্ছি, কে স্ট্রিক্টলি লেস ইকুয়ালস টু এক্সটেরিয়র মেজার অফ আই, যেখানে কেটা কেমন রে, এনি রিয়েল নাম্বার কে, তাই না, পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে হোয়ার কে গ্রেটার দেন 0 ইজ আরবিটারি, তাই তো। তাহলে এটা যে কোনো আরবিটারি রিয়েল নাম্বারের থেকে বড় হয়ে যাচ্ছে, এই ইন্টারভাল আইটা যত বড় রিয়েল নাম্বার নাও তার থেকে বড় হয়ে যাবে, যত বড় নিতে পারে। তাহলে এখান থেকে দেয়ারফর এক্সটেরিয়র মেজার অফ আই হচ্ছে ইনফিনিটি ইকুয়ালস টু লেন্থ অফ আই। এটা ইনফাইনাইট ইন্টারভাল, ফলে এর লেন্থটাও ইনফাইনাইট হবে। আর এখানে এক্সটেরিয়র মেজারটা কি হচ্ছে, বারবার যত বড় রিয়েল নাম্বারই নাও না কেন তার থেকে বড় হয়ে যাচ্ছে, কারণ কে এখানে আরবিটারি রিয়েল নাম্বার ছিল, তার থেকেই বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা ইনফিনিটি দিয়ে দিল। তাহলে আমরা আলটিমেটলি প্রুফ করে দিলাম দেয়ারফর দ্য আউটার মেজার of any interval is its length. The proof is done. শেষ। দেখ কেস নাম্বার 3 বুঝতে পারছিস কিনা? ঠিক আছে, কেস নাম্বার 3 বুঝতে পারলি কিনা দেখে নে। এখানে আবার কেস নাম্বার 1 লাগানো হয়েছে এবং প্রপার্টি লাগানো হয়েছে। স্যার ওইভাবে ইকুয়াল টু ইনফিনিটি লেখা যায়? হ্যাঁ লেখাই যায়, কোনো অসুবিধা নেই। তুই কিরকম ইনফিনিটি কথা বলছিস, ইনফিনিটি একটা কনসেপ্ট ফার্স্ট অফ অল, যে যত বাপেরও বাপ আছে, সহজ কথা, এটাই কনসেপ্ট। মানে যত বড় নাম্বার নেবে তার থেকেও বড় নাম্বার হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, তার থেকেও বড় নাম্বার। এখানে ইনফাইনাইট লেন্থ, মানে লেন্থটা কত, ইনফিনিটি। একটা ইন্টারভালটা ইনফাইনাইট ইন্টারভাল, মানে এ কমা ইনফিনিটি ইন্টারভালটা, তাহলে লেন্থ কত হবে, ইনফাইনাইটই তো হবে, তাই না। ফলে এখানে ইনফিনিটিকে আমরা একটা নাম্বার হিসাবে ট্রিট করছি, তাই জন্য আমরা এখানে ইকুয়ালস টু ইনফিনিটি লিখলাম। এখানে আমরা ইনফিনিটিকে নাম্বার হিসাবে ট্রিট করছি, সাফিসিয়েন্টলি লার্জ, যত বড় নেওয়া যায় তার থেকেও বড় একটা নাম্বার লিখতে পেরেছি। তা তুই রিয়েল লাইনটা তো ইনফাইনাইট লেন্থের না, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ইনফাইনাইট লেন্থে। ঠিক আছে, দেখো বলো আজকের ক্লাসে সবকিছু বোঝা গেছে কিনা, কারো যদি কিছু মনে পড়ে যে স্যার বুঝতে পারিনি আমাকে বল, সবাইকে জিজ্ঞেস করছি। দেবদত্তর তো বোঝা গেছে, বাকিরা দেখ, আমি চাই যে তোরা সবটা বুঝিস, কারণ তুই যে প্রথম বোঝা গেছে, বেশ ভালো কথা। বাকিরা বলিস ওকে বোঝা গেছে, গুড। দেখ আমি চাই যে ব্যাপারটা হচ্ছে কি বলতে, যে প্রথম থেকে তোরা যদি সবকিছু বুঝতে থাকিস না, দেখবি আস্তে আস্তে ওর মধ্যে অটোমেটিক্যালি যে নতুন নতুন জিনিসগুলো আসবে না সেটাও তুই বুঝতে পারবি। ঠিক আছে, ঠিক আছে, ধর কলেজে কিছু একটা পড়াবে, দেখবি সেটাও তুই তোর মধ্যে একটা বোঝার ইচ্ছা আসবে,
যে কেন এই জিনিসটা হলো। আর সেটাই আমাদের দরকার। এই পিওর পার্টটাতে না বড় একটা ব্যাপার আছে, ঠিক আছে? পিওর পার্টটাতে বড় একটা ব্যাপার আছে। এবং পিওর পার্টটা হচ্ছে সাইকেল চালানো শেখাটা। শেখাটা খুব জরুরি। তুই যদি ভালো মতো না চালানো শিখতে পারিস, ভালো মতো বাইক চালাতে না পারিস, যদি অ্যাক্সিডেন্ট করে মরবি, ঠিক আছে? এবার চালানোটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লাইডটা, ঠিক আছে? আমি তোদের সাথে আমার রিসার্চ প্রোফাইলটা শেয়ার করছি, তোরা যদি কেউ চাস, মানে তুই ইন্টারেস্টেড হোস, আমার রিসার্চ প্রোফাইল দেখতে পারিস। আমি তোদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো আমার রিসার্চ প্রোফাইলটা, রিসার্চ গেটে দেখতে পারিস আমার রিসার্চ গুলো। আপাতত দুটোই পেপার আছে, আরো দুটো পেপার আছে, কিন্তু সেটা এখনো আমি দিইনি। দুটো পেপার জার্নালের কাছে আছে, আর একটা পেপার আমি জার্নালে পাঠাইনি, প্রিপ্রিন্টে পাঠিয়েছি। প্রিপ্রিন্টের পরে ওটা জার্নালের কাছে পাঠাবো। আর একটা পেপার আমি লিখছি এই মুহূর্তে। তো 4টে পেপার হতে চলবে। ডিসেম্বরের আগে আরেকটা পেপার কমপ্লিট হয়ে যাবে। হয়তো দেখা গেল আর 2 মাসেই হয়ে গেল, কিন্তু আমি একটু ঢিলে ঢিলে লিখতে চাইছি। ওই পেপারটা আমার খুব আশা আছে ওই পেপারটাতে আমার। মানে আরো অনেক বেশি আশা আছে ওই পেপারটা। ব্ল্যাক হোলের ওপরে, ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরাইজেন হয়, যে চারপাশে একটা সাদা মতো বলয় থাকে, তো সেটার ওপরে ওটা ওটা আমি আরো একটু রসিয়ে লিখতে চাই, যদি নতুন কিছু বেরোয়, ঠিক আছে? তো সেই জন্যই আমি বলছি, যেহেতু আমি ম্যাথামেটিক্যাল ফিজিক্সেও রিসার্চ করছি, ঠিক আছে? সেই রেসপেক্টেই বলছি যে তোমার যদি অ্যাপ্লাইডের উপর ইন্টারেস্ট থাকে, তোমাকে পিওরটাকে খুব ভালো মতো দেখতে হবে, ঠিক আছে? আমার দুটো পেপার এখন তোমরা আমার রিসার্চ প্রোফাইলে পাবে। একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, যেটা স্পেস টাইম ফিজিক্সের ওপরে, আর একটা হচ্ছে তোমার টপোলজিক্যাল ডিনামিক্যাল সিস্টেমের উপরে, ঠিক আছে? আর একটা পেপার আমি রিভিউ করেছি অবশ্য। পেপার রিভিউ করতে হয় তো, মানে অন্যরা কেউ পেপার লিখলো, সেই পেপারটা আমরা দেখে রেসপন্স করলাম রিভিউ অ্যাজ এ রিভিউয়ার, যে এই পেপারটার মধ্যে কি কি ফল্ট আছে, কি কি শুধরাতে হবে। জার্নালে যে পাঠানোর পরে যেটা জার্নালের লোকজন করে আর কি রিভিউ, ওটা রিভিউয়ার বলে, রিভিউয়ারদের বলে। একটা পেপার ওটা অবশ্যই রিমান হাইপোথিসিসের উপর, ওটা নাম্বার থিওরির উপরে, ওটা আলাদা জিনিস। মানে দেখবি তুই যখন যদি যারা অ্যাপ্লাইডের লোক, তারা অ্যাপ্লাইডের পেপারটা দেখতে পারিস স্পেস টাইম ফিজিক্সের উপরে। এবং দিয়ে তুই সার্চও করতে পারিস ইনভার্স মোবিয়াস বলে, ওটা একমাত্র আমিই বানিয়েছি এখনো অব্দি কেউ বানায়নি, ওটার উপরে কোনো কাজ হয়নি। ওটাতে আমার নামটাই আসবে, গুগলে সার্চ কর বা চ্যাট জিপিটিতে কর, যেখানে ইচ্ছে কর। তো ওই পেপারটা কিন্তু পুরোটা অ্যাপ্লাইডের পেপার, স্পেস টাইম ফিজিক্সের পেপার। ওই পেপারটাতে কিন্তু পুরো টপোলজি আছে, টপোলজিক্যাল ম্যানিফোল্ড, রিমানিয়ান জিওমেট্রি, ফাংশনালিটি শুধু আছে। কোনো ফিজিক্সের কিচ্ছু নেই, কারণ আলটিমেটলি তোর ফিজিক্সের কিছু লাগে না, পুরোটাই পিওর ম্যাথামেটিক্স লাগে। কোর ম্যাথামেটিক্সে আমি কাজ করেছি, ঠিক আছে? কারণ আমার নিজের সাবজেক্ট কোর ম্যাথামেটিক্স। আমি সেই রেসপেক্টে বলছি। কারণ যদি এরপরে রিসার্চের লাইনে যাওয়ার ইচ্ছা থাকে, যে কোনো লাইনে হতে পারে, পিওর নিয়ে পড়েছো মানে তুমি অ্যাপ্লাইড রিসার্চ করতে পারবে না, এরকম কোনো মাথার দিব্যি নেই। কারণ পিএইচডি এর সময় তুমি যার উপরে ইন্টারভিউ দেবে, লোকজন অ্যাপ্লাইড নিয়ে এমএসসি করছে, কিন্তু ইন্টারভিউ দিল কমপ্লেক্সে পেয়ে গেল, সে কমপ্লেক্সে রিসার্চ করছে। এরপর তুমি যে এমএসসি অ্যাপ্লাইডে করছো বা এমএসসি পিওরে করছো, তোমার রিসার্চের উপর কোনো এফেক্ট হবে না। রিসার্চ তুমি যখন যে সাবজেক্ট পাবে তার উপরে রিসার্চ করতে হবে, ঠিক আছে? তোমাকে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি যে সাবজেক্ট দেবে তার উপর রিসার্চ করতে হবে, ঠিক আছে? ফলে সেটা তার উপরে ডিপেন্ড করে। তাতে এমএসসি বিএসসি এমএসসির কোনো যোগাযোগ নেই। এমএসসি তো নাম্বারটা নিয়ে যোগাযোগ, এটাই হচ্ছে ব্যাপার। মানে এমএসসি তে পিওরটা তোমার যদি ভালো মতো স্ট্রং এ থাকে না, তুমি রিসার্চটা খুব ভালো মতো করতে পারো। ইভেন এখন পিডিই তেও যে রিসার্চ হচ্ছে, ওডিই তে যে রিসার্চ হচ্ছে, যেগুলো একদমই অ্যাপ্লাইড এর পোর্শন, ইন্টিগ্রাল, সেখানেও পিওর এর ওপরেই রিসার্চ হচ্ছে। লোকজন একটা টরাস নিয়ে নিচ্ছে বা একটা ম্যানিফোল্ড নিয়ে নিচ্ছে, একটা টপোলজিক্যাল স্পেস নিচ্ছে, তার উপরে পিডি কি করে কাজ হবে সেটা দেখছে, কারণ ওগুলোই এখন রিসার্চের লাইন। ফলে পিওরের পোর্শনটা তোমার যদি গ্রিপে থাকে, তুমি অ্যাপ্লাইডের যে কোনো নারী রিসার্চ করতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। ওকে, সবাইকে গুড নাইট। অবশ্যই শুভ বিজয় আমার জানানো হয়নি, ঠিক আছে? সবাই ভালো করে পুজো কাটিয়েছো আশা করি, এবং বাকি দিনগুলো ভালোভাবে পড়াশোনা করে কাটাবে, ঠিক আছে? অলরাইট, গুড নাইট সবাইকে। আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোদেরকেও শুভ বিজয়।